হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমরা আগের দিনের যে ভিডিওটা ছিল তাপগতিবিদ্যা, এখানে যে সেকেন্ড পার্ট আমি বলেছিলাম সেকেন্ড পার্টই লাস্ট পার্ট হবে, বাট এখানে কিন্তু শেষ করা সম্ভব হয়নি। অর্থাৎ আমাদের সেকেন্ড ল কিন্তু আলটিমেটলি বাকি রয়ে গেছে। তো সেকেন্ড ল যখন বাকি রয়ে গেছে তাহলে সেকেন্ড লয়ের উপর একটা ইন্ডিভিজুয়াল ভিডিও প্রয়োজন আছে। তো আমরা চলে এসেছি আজকে থার্মোডায়নামিক্সের সেকেন্ড লয়ের ওয়ান শট ভিডিও নিয়ে। একটা ভিডিওতেই সেকেন্ড ল কভার করা হবে। সেকেন্ড লতে কী কী আছে? সেকেন্ড লতে আছে হিট ইঞ্জিন, রেফ্রিজারেটর আর কার্নোট সাইকেল। এই তিনটে জিনিস আমাদের সেকেন্ড লতে পড়তে হবে। তার আগে সেকেন্ড লয়ের বিবৃতি দুটো পড়তে হবে, একটা হলো ক্লসিয়াসের বিবৃতি, একটা হলো কেলভিন প্লাঙ্কের বিবৃতি। ওকে, এগুলো আজকে আমরা পড়ব আর এখান থেকে দু একটা নিউমেরিক্যাল করব। ক্লিয়ার? চলো এখন আমরা চলে আসি যেখানে আমরা আগের দিন ক্লাস শেষ করেছিলাম। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এই যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে যে ড্রব্যাক রয়ে গেছে সেগুলোই ফুলফিল করবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই দ্বিতীয় সূত্র। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি কি ড্রব্যাক ছিল? দুটো ড্রব্যাক ছিল। এক নম্বর, তাপ, আমরা সবসময় জানি তাপ সবসময় উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে যায়। তোমার হাতে যদি একটা গরম চায়ের কাপ থাকে তাহলে তোমার হাতটা আস্তে আস্তে গরম হবে আর চায়ের কাপটা আস্তে আস্তে ঠান্ডা হবে। এটা কি হবে কখনো যে তুমি হাতে গরম চায়ের কাপটা রেখেছো আর তোমার হাত গরম না হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে? এটা কি হবে কখনো? হবে না। অর্থাৎ এটা কখনোই হবে না তাপ শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুর দিকে যাচ্ছে। এটা কি কখনো পসিবল? এটা পসিবল নয়। কিন্তু থার্মোডায়নামিক্সের ফার্স্ট ল এটা ডিফাইন করতে পারছে না তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে, উষ্ণ থেকে শীতলে না শীতল থেকে উষ্ণতে যাবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী তাপ যেদিক থেকে ইচ্ছা যেদিকে যেতে পারে, উষ্ণ থেকে শীতল, শীতল থেকে উষ্ণ যেতে পারে। কিন্তু বাস্তবে এটা কি পসিবল? পসিবল নয়। তাপ কখনো শীতল থেকে উষ্ণ বস্তুতে যায় না, সবসময় উষ্ণ থেকে শীতল বস্তুতে যায়, উষ্ণ থেকে শীতল বস্তুতে যায়। হলো? তো এটা ফুলফিল করবে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এক নম্বর, এটা ছিল প্রথম সূত্রের ড্রব্যাক। দু নম্বর হলো কতটা তাপ দিলে কতটা আমরা কার্য পাবো। কতটা তাপ দিলে কতটা কার্য পাবো। আমরা কি 100% তাপ দিলে 100% কার্য পাবো? এটা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলতে পারছে না। সেটা কে বলে দেবে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। অর্থাৎ কতটা তাপ দিলে কতটা কার্য পাবো। এখন এই দুটো ড্রব্যাক যেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে ছিল, এ দুটো ফুলফিল করছে। যেহেতু তাপগতিবিদ্যার দুটো সূত্র, তাই দুটো থিওরির ওপরে বেস করে দুটো বিবৃতি আছে, দুটো স্টেটমেন্ট আছে। একটা হলো কেলভিন প্লাঙ্কের স্টেটমেন্ট, একটা হলো ক্লসিয়াসের স্টেটমেন্ট। এখন এই দুটো স্টেটমেন্ট আমরা দেখব। ঠিক আছে, প্রথমে চলো আমরা দেখি ক্লসিয়াসের স্টেটমেন্ট। CLAUSIUS ক্লসিয়াস। এখানে কি লেখা আছে কি দেখি? হ্যাঁ, এখানে লেখা আছে। চলো এখানেই চলে যাই আমরা। ক্লসিয়াসের বিবৃতি, ঠিক আছে, বা ক্লসিয়াস স্টেটমেন্ট কি বলছে? এটা বলছে নো সেলফ অ্যাক্টিং মেশিন কোনো স্বয়ংক্রিয় যন্ত্র আমরা পাবো না যেটা ক্যান ট্রান্সফার হিট তাপকে পাঠাবে। কোথায় পাঠাবে? ফ্রম এ লোয়ার টু হায়ার টেম্পারেচার। ফ্রম এ লোয়ার টু হায়ার টেম্পারেচার। ঠিক আছে, তাহলে এমন কোনো সেলফ অ্যাক্টিং মেশিন পাবো না যেটা এটা পসিবল করতে পারবে। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল?
এমন কোনো স্বয়ংক্রিয় যন্ত্র আমরা পাবো না যেটা তাপকে নিম্ন থেকে উচ্চ তাপমাত্রায় কি করতে পারে, নিম্ন থেকে উচ্চ তাপমাত্রায় নিয়ে যেতে পারে, এমন কোনো মেশিন আমরা পাবো না। এটাকে বলে ক্লসিয়াসের বিবৃতি। ক্লসিয়াস এই বিবৃতিটা দিয়েছিল, তাই তার নাম অনুসারে এটা হলো ক্লসিয়াসের বিবৃতি। হলো, তাহলে এটা কোন রিলেশনকে ফুলফিল করছে? এই সম্পর্ক, যে এই যে ড্রব্যাকটা ছিল ফার্স্ট লয়ের, এটা ফুলফিল করছে এই বিবৃতি দিয়ে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের এই বিবৃতি দিয়ে। এমন কোনো স্বয়ংক্রিয় মেশিন আমরা পাবো না যেটা তাপকে নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতায় নিয়ে যেতে পারে। ক্লিয়ার? এবারে আমরা যাব, চলো, কেলভিন প্লাঙ্কের বিবৃতি, কেলভিন প্লাঙ্কস স্টেটমেন্ট। এটা কি বলছে? বলছে নো সেলফ অ্যাক্টিং মেশিন, নো সেলফ অ্যাক্টিং মেশিন, তাহলে এমন কোনো সেলফ অ্যাক্টিং মেশিন আমরা পাবো না, ক্যান ট্রান্সফার বা ক্যান কনভার্ট some heat to work done, some amount of heat entirely into work done, some amount of heat entirely, পুরোপুরি, into work, তাহলে কি বলছে কেলভিন প্লাঙ্কের বিবৃতি? কি বলছে? এমন কোনো স্বয়ংক্রিয় যন্ত্র তুমি পাবে না যেটা কিছু পরিমাণ তাপকে পুরোপুরি কার্যে রূপান্তর করে, এটা কখনোই হবে না। নো সেলফ অ্যাক্টিং মেশিন ক্যান কনভার্ট সাম অ্যামাউন্ট অফ হিট এন্টায়ারলি ইনটু ওয়ার্ক। ঠিক আছে, তার মানে এই দ্বিতীয় জায়গাটাকে ফুলফিল করছে। কতটা কার্য দিলে কতটা আমরা, কতটা তাপ দিলে কতটা কার্য পাবো, 100% তাপ দিলে কি 100% কার্য পাবো? দ্বিতীয় সূত্র বলছে না, পাবো না। ঠিক আছে, আর এটাও বলছে শীতল থেকে উষ্ণতে যাওয়া পসিবল নয়। তাহলে এই দুটো জায়গা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এসে বলে দিল, দুটোর জন্য দুটো বিবৃতি, একটা হলো ক্লসিয়াস, একটা হলো কেলভিন প্লাঙ্ক। হলো, চলো এবারে আমরা দেখে নিই। আচ্ছা দেখো, এবারে আমরা বলি তাপগতিবিদ্যার ফার্স্ট ল নয়, প্রথমে ছিল 0th ল, 0তম সূত্র। 0th ল কি বলছে? তাপগতিবিদ্যার 0th ল থেকে আমরা যে কোয়ান্টিটি সম্পর্কে জানতে পারি, যে ভৌত রাশি সম্পর্কে জানতে পারি, সেটা হলো টেম্পারেচার। আচ্ছা, ফার্স্ট ল থেকে কি জানতে পারি? ফার্স্ট ল থেকে যে নতুন রাশি সম্পর্কে আমরা জানতে পাচ্ছি সেটা হলো ইন্টারনাল এনার্জি। হলো, আর আমরা সেকেন্ড ল থেকে যে টার্মটার সাথে পরিচিত হব তাকে আমরা বলবো এনট্রপি। এখন আমরা সেকেন্ড ল যেহেতু পড়ছি, তাহলে সেকেন্ড ল থেকে যে আমরা নতুন রাশিটার সাথে পরিচিত হলাম সেটা হলো এনট্রপি। এই এনট্রপি সম্পর্কে এখন আমরা পড়ব। ঠিক আছে, এখানে লেখো এনট্রপি প্রিন্সিপাল। শুধু প্রিন্সিপাল না। আচ্ছা, এখন এই এনট্রপিটা কাকে বলে? আমরা তো অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি জানি, টেম্পারেচার জানি, এখন এই এনট্রপি কাকে বলে? তোমাকে যদি বলা হয় এই এনট্রপিটা কি, কোনো তাপগতীয় সংস্থা বা থার্মোডাইনামিক সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাণকে তার এনট্রপি বলে। কি? বিশৃঙ্খলতার পরিমাণ বা র্যান্ডমনেস।
র্যান্ডমনেস বা বিশৃঙ্খলতার পরিমাপকে বলা হয় তার বিশৃঙ্খলতা। ঠিক আছে, পরিমাণকে কি বলা হয়? এনট্রপি বলা হয়। যার এনট্রপি বাড়ছে তার মানে তার ভিতরে সেই থার্মোডাইনামিক সিস্টেমের বিশৃঙ্খলতা তত বাড়ছে। ঠিক আছে, এটা তোমরা কেমিস্ট্রিতে একটু পড়বে যখন কেমিস্ট্রি থার্মোডাইনামিক্স পড়বে। তবে ফিজিক্সে যেমন ইন্টারনাল এনার্জি সম্পর্কে খুব বিশদ আলোচনা করা হয় না, তেমনি এনট্রপি সম্পর্কেও খুব বিশদ আলোচনা করা হবে না, যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা এখানে করা হবে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো এনট্রপি তাহলে কি আমরা বুঝলাম, কিন্তু অতটা ডিটেলসে বুঝলাম না। এবার ডিটেলসে বোঝার জন্য একটুখানি আমরা চলো বোঝার চেষ্টা করি। আমরা দেখছি যে তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে, উষ্ণ থেকে শীতলে যাবে না শীতল থেকে উষ্ণতে যাবে। আমরা দেখলাম যে উষ্ণ থেকে শীতলে যাবে। তো এটা কে নির্ধারণ করে? এটা নির্ধারণ করে এনট্রপি। তাহলে তাপ কোন দিক থেকে কোন দিকে সঞ্চালিত হবে, উষ্ণ থেকে শীতলে না শীতল থেকে উষ্ণতে যাবে, সেটা নির্ধারণ করছে কে? এনট্রপি। কেন এনট্রপি নির্ধারণ করছে? কারণ আমরা দেখছি যে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ গেল, যাওয়ার ফলে দুটো বস্তু একটা সময় সাম্যাবস্থাতে আসছে, মানে একটা উষ্ণতা কমছে একটার বাড়ছে, বাড়তে বাড়তে দুজনের উষ্ণতা যখন সমান হলো তাপের প্রবাহ বন্ধ হলো। এখন এই প্রক্রিয়া কি রিভার্সে যাবে? এই প্রক্রিয়া রিভার্সে যাবে না। তাহলে এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া হলো? এটা হলো ইরিভার্সিবল বা অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। এখন আমরা যে কোনো বাস্তব প্রক্রিয়া দেখেছি অপ্রত্যাবর্তক প্রক্রিয়া হয়, এমন কোনো প্রক্রিয়া আমরা বাস্তবে দেখব না যেটা প্রত্যাবর্তক, আবার নিজে নিজেই ফিরে আসছে। ঠিক আছে, তো যেহেতু অপ্রত্যাবর্তক প্রক্রিয়াগুলো একমুখী হয়, তাই কোন দিকে ঘটবে সেটা নির্ধারণ করে যে বিশেষ ধর্মের দ্বারা আমরা বুঝতে পারি তাকেই এনট্রপি বলে। এই অপ্রত্যাবর্তক বা একমুখী প্রক্রিয়া কোন দিকে সংগঠিত হবে সেটা কে নির্ধারণ করে? যে ধর্ম নির্ধারণ করে সেটা হলো এনট্রপি। আর এনট্রপি অ্যাকচুয়ালি কি? তার র্যান্ডমনেস ডিফাইন করে বা বিশৃঙ্খলতা ডিফাইন করে। এবারে আমরা চলো দেখব এনট্রপির মূল নীতি কি। কোন দিকে সংগঠিত হবে তা এনট্রপি থেকে জানা যায়। এরপরে যাই চলো এনট্রপির মৌলিক নীতি। তাহলে এনট্রপি প্রিন্সিপাল এটা কি বলছে? কোনো আইসোলেটেড বা বদ্ধ সংস্থার অপ্রত্যাবর্তক প্রক্রিয়া হলে এনট্রপি সবসময় বাড়বে, কমবে না। তাহলে যদি আমরা দেখি এনট্রপি বাড়ছে তাহলে সেটা কি প্রক্রিয়া হবে? ইরিভার্সিবল প্রক্রিয়া হবে। কোনো বদ্ধ সংস্থার ক্ষেত্রে তাহলে মৌলিক নীতি কি বলবো আমরা? কোনো বদ্ধ সংস্থার ক্ষেত্রে, কোনো বদ্ধ মানে আইসোলেটেড সিস্টেম, তাহলে কোনো বদ্ধ সংস্থায় অপ্রত্যাবর্তক প্রক্রিয়া ঘটলে কি হবে? অপ্রত্যাবর্তক প্রক্রিয়া ঘটলে সংস্থাটির এনট্রপি সবসময় বেড়ে যায়। সংস্থাটির এনট্রপি
সব সময় বেড়ে যায়। ঠিক আছে, এটাকে বলে এনট্রপির মৌলিক নীতি। এনট্রপি সব সময় বেড়ে যায়, কখনোই কমে না, কখনোই কমে না। ঠিক আছে, সব সময় বেড়ে যায়। এনট্রপি আর শক্তির ভিতরে ডিফারেন্সটা হলো এটাই যে এনট্রপির শক্তির যেমন সংরক্ষণ সূত্র আছে, এনট্রপির কোনো সংরক্ষণ সূত্র নেই। তাহলে এনট্রপি শক্তির মতো সংরক্ষণ সূত্র মেনে চলে না। সংরক্ষণ নীতি মেনে চলে না, মানে এনট্রপির কোনো সংরক্ষণ নীতি আমরা দেখব না শক্তির মতো। তাহলে কোনো বদ্ধ সংস্থার শক্তি সংরক্ষিত হয়, কিন্তু বদ্ধ সংস্থার এনট্রপি ধ্রুবক থাকে না। আমরা দেখতে পাচ্ছি শক্তি সংরক্ষিত থাকে একটা বদ্ধ সংস্থায়, কিন্তু বদ্ধ সংস্থার এনট্রপি ধ্রুবক থাকে না। আচ্ছা, এনট্রপি ধ্রুবক থাকে না কখন? একটা টার্ম এখানে খেয়াল রাখতে হবে তোমাকে। আমরা বলেছি এনট্রপি ধ্রুবক থাকবে না তখনই যখন এটা অপ্রত্যাবর্তক হবে। যদি বদ্ধ সংস্থাটি প্রত্যাবর্তক হয় তাহলে কি হবে? যদি বদ্ধ সংস্থায় প্রত্যাবর্তক প্রক্রিয়া ঘটে, রিভার্সিবল প্রক্রিয়া ঘটে, প্রত্যাবর্তক প্রক্রিয়া ঘটে, তাহলে এনট্রপি কিন্তু ধ্রুবক থাকবে। তাহলেই একমাত্র এনট্রপি ধ্রুবক থাকবে, তাহলেই একমাত্র এনট্রপি ধ্রুবক থাকে। ঠিক আছে, তাহলেই একমাত্র এনট্রপি ধ্রুবক থাকবে, না হলে পসিবল নয়। আচ্ছা, আর আমরা দেখেছি কোনো বাস্তব প্রক্রিয়া প্রত্যাবর্তক হয় না, তাই কোনো বাস্তব প্রক্রিয়া আমরা দেখব না যে যার এনট্রপি ধ্রুবক থাকছে। তাহলে আমরা কি বলতে পারছি? প্রতিটি বাস্তব প্রক্রিয়াতে মহাবিশ্বের মোট এনট্রপি বৃদ্ধি পায়। প্রতিটি বাস্তব প্রক্রিয়াতে মহাবিশ্বের মোট এনট্রপি কি হয়? প্রতিটি বাস্তব প্রক্রিয়াতে মহাবিশ্বের মোট এনট্রপি বাড়তে থাকে, বৃদ্ধি পায়। বোঝা গেল? বৃদ্ধি পায়, এটা আমরা বলতে পারছি। তাহলে বলবো নেট এনট্রপি অফ দ্য ইউনিভার্স ইনক্রিজ ইন এভরি রিয়েল প্রসেস। এটাকে এনট্রপি বৃদ্ধির নীতি বলা হয়। ঠিক আছে, এটাকে এনট্রপি বৃদ্ধির নীতি বলা হয়। বৃদ্ধির নীতি বলা হয়। এখন এটাই হলো দ্বিতীয় সূত্রের সাধারণ রূপ। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সাধারণ রূপ হলো এটা। This is the general form of second law of thermodynamics. This is the general form of second law of thermodynamics. ঠিক আছে, চলো তাহলে হয়ে গেল এই পর্যন্ত আমাদের।
এনট্রপি পড়া হয়ে গেল, এনট্রপির মৌলিক নীতি হয়ে গেল। এনট্রপি হলো এনট্রপির মৌলিক নীতি, যে কটা টার্ম লেখালাম সেগুলো মাথায় রাখবে। এরপরে আমরা যাব হিট ইঞ্জিন আর কার্নোট সাইকেল। হিট ইঞ্জিন আর কার্নোট সাইকেল, ঠিক আছে? এই দুটো পড়লে এই চ্যাপ্টারটা হয়ে যাবে, আর এই চ্যাপ্টারের উপরে দু একটা নিউমেরিক্যাল আমরা করে ফেলবো। চলো এবারে আমরা চলে যাব তাপ ইঞ্জিন ও হিমায়ক, হিট ইঞ্জিন অ্যান্ড রেফ্রিজারেটর। হ্যাঁ, তো হিট ইঞ্জিন রেফ্রিজারেটর পরপর আমাদের পড়তে হবে। তো প্রথমে আমাদের হিট ইঞ্জিন রেফ্রিজারেটর পড়ার জন্য একটা জিনিসের সাথে পরিচিত হতে হবে, সেটা হলো তাপ আধার, হিট রিজার্ভার। তাপ আধার বা হিট রিজার্ভার, এটা না জানলে আমরা হিট ইঞ্জিনের বেসিকটা বুঝতে পারবো না। ঠিক আছে, হিট রিজার্ভার। এখন এই তাপ আধার বা হিট রিজার্ভারটা কি? তাপ আধার বা হিট রিজার্ভার হলো এমন একটা জিনিস, সেটার তাপগ্রাহিতা খুব বেশি। অর্থাৎ এটা এমন একটা সংস্থা যার তাপ ধরে রাখার ক্ষমতা খুব বেশি, যার কি তাপ ধরে রাখার ক্ষমতা খুব বেশি। তাহলে তার তাপ ধারকত্ব খুব বেশি, ঠিক আছে? তাহলে এমন একটা সংস্থা যার তাপ ধারকত্ব খুব বেশি। তো তাপ ধারকত্ব খুব বেশি বলে, ঠিক আছে, এটি অন্য কোনো পদার্থের সাথে সংস্পর্শে এলেও এর তাপমাত্রা ধ্রুবক থাকে, ঠিক আছে? সেই জন্য এখান থেকে ধরো এটা একটা আমাদের হিট রিজার্ভার, এখান থেকে আমি কিছুটা তাপ গ্রহণ করলাম বা এখানে কিছুটা তাপ বর্জন করলাম, তবুও এর উষ্ণতা অপরিবর্তিত থাকবে, কারণ এর তাপ ধারণ করে রাখার ক্ষমতা খুব বেশি। যেমন একটা আমরা এক্সাম্পল দিতে পারি, আমাদের একটা সমুদ্রতে এক বালতি গরম জল ঢেলে দিলাম, তা সমুদ্র হলো একটা তাপ আধার, ওখানে গরম জল ঢেলে দিলেও উষ্ণতা একই থাকবে। বা আমরা বায়ুমণ্ডলে উনুন দিয়ে ধোঁয়া দিলাম, তাহলে আমরা বায়ুমণ্ডলে ধোঁয়া দিয়ে বায়ুমণ্ডলের আশেপাশে মানে ধোঁয়ার জন্য আশেপাশের এই অঞ্চলের উষ্ণতা কিছুটা বাড়লো, কিন্তু তবুও কি হলো, তাপ আধারের বায়ুমণ্ডলের উষ্ণতা কি বাড়লো? বাড়লো না, ঠিক আছে? সেই জন্য তাপ আধারের ধারকত্ব খুব বেশি হয় এবং অপর কোনো সংস্থার সংস্পর্শে আসলেও এর তাপমাত্রা ধ্রুবক থাকে। অপর কোনো সংস্থার সংস্পর্শে আসলেও এর তাপমাত্রা ধ্রুবক থাকে। মূল কথা হলো এর তাপমাত্রা ধ্রুবক থাকে। এখান থেকে তাপ গ্রহণ করো অথবা বর্জন করো। যদি তুমি এখান থেকে তাপ গ্রহণ করো তাহলে এটাকে একটা না, দেখো তাহলে ধরো আমি এখান থেকে তাপ গ্রহণ করলাম, তাহলে এখান থেকে যদি আমি তাপ গ্রহণ করলাম অথবা তাপ বর্জন করলাম, যদি আমি গ্রহণ করি তাহলে এই তাপ আধারের নাম হবে হিট সোর্স। এই তাপ আধারের নাম কি হবে? হিট সোর্স।
যদি আমি তাপ বর্জন করি এই তাপ আধারে, তাহলে এই তাপ আধারের নাম হবে হিট সিঙ্ক। ঠিক আছে, হিট সোর্সের বাংলা হলো তাপ উৎস, হিট সিঙ্কের বাংলা হলো তাপ তোমার কি বলে, হ্যাঁ তাপ গ্রাহক। তাহলে এটা হলো তাপের উৎস আর এটা হলো তাপের গ্রাহক। হিট সোর্সের বাংলা হলো তাপ উৎস, এটা হলো তাপের গ্রাহক। তাহলে যে সোর্স থেকে তুমি টেম্পারেচার তাপ নিতে চাইছো সেটা হলো তাপ উৎস, যেখানে তুমি তাপ বর্জন করতে চাইছো সেটা হলো তাপ গ্রাহক। বোঝা গেল? আমরা উদাহরণ দিয়ে বললাম যে সমুদ্রের জলে 1 বালতি জল ফেলে দাও, গরম জল ফেলে দাও 1 বালতি, সমুদ্রের জলের উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। এখন সমুদ্রের জলে তুমি তাপ বর্জন করেছো, তাহলে সমুদ্রের জলটা হলো তাপ গ্রাহক বা হিট সিঙ্ক। বেসিনের সিঙ্ক আমরা দেখি না, যেখানে আমরা কি বর্জন করি, জল বর্জন করি, ওটাকে সিঙ্ক বলা হয়, সেই জন্য এটাকে বলা হয় হিট সিঙ্ক। এখন এই তাপ আধারগুলোর কি হয়, ধারকত্ব অনেক বেশি হয়। আমরা জানি ধারকত্ব মনে হচ্ছে কারে, তাপ ধরে রাখার ক্ষমতা। যার তাপ ধরে রাখার ক্ষমতা বেশি তাকে আমরা বলি তার ধারকত্ব, তাপ ধারকত্ব বেশি, বা অন্যভাবে বলতে পারি তাপ গ্রাহিতা বেশি। তাপ গ্রাহিতা বেশি। তো তাপগ্রাহিতা যদি বেশি হয়, তো তাপগ্রাহিতাকে যদি আমরা সি দিয়ে ডিফাইন করি, আমরা এটা একটু মানে আগের ক্লাসগুলোতে দেখেছি ডিকিউ ইকুয়ালস টু হয় সি ডিটি। সি এখন স্থির চাপে বা স্থির আয়তনে হতে পারে, এটাকে বলা হয় আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ মানে আমরা উষ্ণতাকে 1 ডিগ্রি বৃদ্ধি করতে চাইছি একক ভরের। এখন উষ্ণতা বাড়বে কার বেশি, যার তাপগ্রাহিতা বেশি। তো তাপগ্রাহিতাকে ওই জন্য আমরা সি দিয়ে লিখতে পারি এবং সেটা হয়ে যায় ডিকিউ ডিটি। সেটা হয়ে যায় কি ডিকিউ ডিটি। ঠিক আছে, এবারে আমরা কি জানি, আমরা জানি যে সিঙ্ক যে আমাদের হিট সোর্স, তার কখনো টেম্পারেচার চেঞ্জ হয় না, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে। দ্যাট মিনস ডেলটি আমাদের অবভিয়াসলি 0 হয়ে যাবে। 0 যদি হয়ে যায়, নিচের 0 থাকলে সেটাকে আমরা ইনফিনিটি বলি। তার মানে হলো তাপগ্রাহিতা হবে সি টেন্ডস টু ইনফিনিটি। তাহলে একটা তাপ আধারের তাপগ্রাহিতা কি হবে, ইনফিনিটি হবে, অসীম হবে। তাহলে কোনো তাপ আধারের তাপগ্রাহিতা অসীম হয়। লিখে রাখো, যে কোনো তাপ আধারের তাপগ্রাহিতা অসীম হবে, অসীম হবে। হলো? তাহলে তাপ আধার তুমি বুঝে নিলে। এবারে আমাদের মেন জায়গাতে চলে আসতে হবে। প্রথমে হিট ইঞ্জিন পড়তে হবে, তারপরে রেফ্রিজারেটর পড়তে হবে, তারপরে কার্নোট সাইকেল পড়তে হবে। চলো প্রথমে হিট ইঞ্জিন পড়ি। এখন যদি তোমাকে বলে হিট ইঞ্জিন কি, তাপ ইঞ্জিন কি, তাহলে তুমি কি বলবে? তাহলে তুমি প্রথমে বলবে যে তাপকে ধরো আমরা কার্যে রূপান্তরিত করতে চাইছি, তাহলে তাপকে কার্যে রূপান্তর কিভাবে করতে হবে, তার জন্য কোনো যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন। এখন তাপকে কার্যে রূপান্তর করার জন্য যে যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা হয়েছে তাকে বলা হয় তাপ ইঞ্জিন। তাহলে তাপকে আমরা কিসে রূপান্তর করব, কার্যে। তাপকে কার্যে রূপান্তর করার যান্ত্রিক ব্যবস্থাকে তাপ ইঞ্জিন বলা হয়। তাপ ইঞ্জিন বলা হয়, হলো, বা হিট ইঞ্জিন বলা হয়। তো হিট ইঞ্জিন কেমন হয় তার কনস্ট্রাকশন এখন আমরা পড়ব। তো আমরা তাপ আধারগুলোকে এরকমভাবে লিখব, এরকম মানে হলো সেগুলো তাপ আধার। দেখো এখানেও আমি তাই লিখেছিলাম, তাপ আধারগুলো এরকমভাবে লিখেছি। এর ধরো টেম্পারেচার ফিক্সড T1 আছে, তাহলে তাপ আধার এই একটা তাপ আধার যার টেম্পারেচার T1।
আর একটা তাপ আধার নিচে আছে যার টেম্পারেচার T2, এখন T1 গ্রেটার দ্যান T2, ঠিক আছে। তো আমরা করব কি, আমরা কি করব, তাপ নেব, তাপ নিয়ে কার্যে রূপান্তর করব। তাহলে কোথা থেকে তাপ নেব, T1 যে উচ্চ তাপমাত্রা রয়েছে সেখান থেকে তাপ নেব, কারণ তাপ উচ্চ থেকে শীতলে বর্জন করা যায়, এটা ছাড়া তো পসিবল নয়। তাহলে আমরা উচ্চ তাপমাত্রা T1 যেটা সোর্স, হিট সোর্স আছে বা যেটা আমাদের তাপ আধার আছে, সেখান থেকে আমরা তাপ নিয়ে নিলাম। কতটা তাপ তুমি নেবে, ধরো আমি Q1 পরিমাণ তাপ নিয়ে নিলাম, চলো আমরা Q1 পরিমাণ তাপ নিয়ে নিলাম, নিয়ে আমরা একটা হিট ইঞ্জিনে ফেললাম। হিট ইঞ্জিনে ফেললে কি হবে, তাপ কৃতকার্যে রূপান্তরিত হবে। এখন হিট ইঞ্জিন, এটা হলো হিট ইঞ্জিন, H দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, এটা কিছুটা কার্য করবে। কতটা কার্য করবে, আমরা ধরে নিলাম কার্য করেছে W, চলো ধরে নিলাম কার্য করেছে W। এবারে W কার্য করার পরেও কিছুটা তাপ অবশিষ্ট আছে, তো যতটা তাপ অবশিষ্ট আছে সেটাকে সে বর্জন করবে। তাহলে বর্জন করে দিল Q2, Q2 কোথায় বর্জন করবে, T2 সোর্স যেটা লোয়ার টেম্পারেচার, T2 তাপ আধার যেটা লোয়ার টেম্পারেচার সেখানে বর্জন করলো। এখন এই তাপ আধার থেকে তাপ গ্রহণ করেছে, তাহলে এটা হলো হিট সোর্স, এই তাপ আধারে তাপ বর্জন করেছে, এটা হলো হিট সিঙ্ক, বোঝা গেল। আর এটা হলো মাঝখানে আমরা ব্যবহার করেছি একটা যান্ত্রিক ব্যবস্থা যেটা হলো তাপকে কার্যে রূপান্তর করে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারছি তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন। তাহলে একটা হিট ইঞ্জিনের ছবি যদি আঁকি আমরা, তার রেখাচিত্র এমনই হবে, ঠিক আছে। এবার এটা কেমনভাবে কাজ করে, এটা চক্রাকার পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ প্রথমে তুমি টেম্পারেচার নিলে, কার্যে প্রথমে তুমি তাপ নিলে, সেখান থেকে কার্যে রূপান্তর করলে, বাকিটা বর্জন করলে, একটা সাইকেল কমপ্লিট হলো। আবার তুমি ফের তাপ গ্রহণ করবে, কার্য নেবে, কার্য হবে, আবার তোমার তাপ বর্জন করবে, এরকম সাইক্লিক প্রসেসে পরপর এটা হতে থাকবে। ওকে, এবারে যদি তোমাকে বলে এই তাপ ইঞ্জিনের তুমি কর্মদক্ষতা বের করো, এখন তুমি তাপ ইঞ্জিনের কতটা এফিসিয়েন্সি আছে, কতটা ভালো কাজ করতে পারে সেটা বের করে দেখাও। তাহলে কিভাবে করবে, তো আমরা জানি সব কিছুর এফিসিয়েন্সি বের করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমি কতটা ইনপুট দিয়ে কতটা পেলাম, ঠিক আছে। সেটাই ডিফাইন করবে যে তুমি সে কতটা তোমার জন্য এফিশিয়েন্ট হচ্ছে বা কর্মদক্ষ হচ্ছে। ধরো তুমি ইনপুট দিলে কম, আউটপুট পেয়ে গেলে অনেক বেশি, তাহলে সেই ইঞ্জিনটা তোমার কি হবে, এফিশিয়েন্ট হবে বা কর্মদক্ষ হবে, তাহলে তার কর্মদক্ষতা হবে বেশি। তাহলে যে কোনো কর্মদক্ষতা বের করার নিয়ম হলো ইনপুট বাই আউটপুট। এখন ইঞ্জিনের ইনপুট কি আর আউটপুট কি আমরা পেয়েছি, কর্মদক্ষতাকে এখানে ইটা দিয়ে লেখা হয়, ঠিক আছে, ইটা দিয়ে লেখা হয়, এটা হলো কর্মদক্ষতা, ইনপুট বাই আউটপুট। এখন তুমি ইনপুটে কি দিয়েছিলে, ইনপুটে তোমার খেয়াল আছে, দেখো তুমি ইনপুট থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করেছিলে, তাপ দিয়েছিলে, তাহলে Q1 তাপ দিয়েছিলে ইনপুটে, Q1 তাপ দিয়েছিলে। আউটপুটে তুমি কি পেলে, আউটপুটে তুমি তাপ নিয়ে কৃতকার্য তৈরি করতে পারলে হিট ইঞ্জিন ব্যবহার করে, হিট ইঞ্জিন ব্যবহার করে তুমি কৃতকার্য বের করতে পারলে। দ্যাট মিনস ইনপুট হয়ে গেল W1 আর আউটপুট হয়ে গেল, ইনপুট হয়ে গেল Q1 আর আউটপুট হয়ে গেল W। এখন যদি এখানে আমরা শক্তি সংরক্ষণ নীতি দেখি, তাহলে আমরা বলতে পারছি কি যে Q1 ইকুয়ালস টু কি হচ্ছে W প্লাস Q2, Q1 ইকুয়ালস টু হচ্ছে W প্লাস Q2, কারণ Q1 তাপ নিলে সেটা W কৃতকার্য করে, বাকিটা Q2-তে বর্জন করে, তাই না। তাহলে আমরা বলতে পারি শক্তির নিত্যতা সূত্র থেকে এটা হবে Q1 ইকুয়ালস টু W প্লাস Q2, দ্যাট মিনস W ইকুয়ালস টু হবে Q1 মাইনাস Q2। এখন এই Wর ভ্যালু আমরা এখানে পুট করব, তাহলে দাঁড়ালো কি, Wর ভ্যালু Q1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1, Q1 দিয়ে ভাগ করো 1 মাইনাস Q2 বাই Q1। এখন এই 1 মাইনাস Q2 বাই Q1 যেটা আমরা পেয়ে গেলাম, এটাকেই বলা হবে তার ইটা বা কর্মদক্ষতা, অর্থাৎ একটা হিট ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা ইকুয়ালস টু হয়ে গেল 1 মাইনাস Q2 বাই Q1। এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে, বক্স করে দিলাম। এবারে তুমি বলো
যে কখন এর কর্মদক্ষতা 1 হবে। কর্মদক্ষতা 1 মানে ইনপুট যতটা দিলে ততটা আউটপুট পেয়েছো, তার মানে এটা সবথেকে বেশি কর্মদক্ষতা সম্পন্ন ইঞ্জিন, অর্থাৎ এর কর্মদক্ষতা 1 মানে হলো 100%, তাই না? দেখো এখন এটা তখনই 1 হবে যখন এই পার্টটা 0 হবে, ঠিক আছে, এই পার্টটা 0 হবে। তাহলে সর্বোচ্চ ইটার ভ্যালু কি হতে পারে? ইটার ভ্যালু হতে পারে লেস দ্যান ইকুয়ালস টু 1, অর্থাৎ সর্বোচ্চ হলে 1 হবে যখন এই পার্টটা 0, তা না হলে সবসময় 1-এর থেকে কম হবে, কারণ এখানে সামথিং মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, সামথিং মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে সবসময় এটা 1-এর থেকে কম হবে, বা যদি ম্যাক্সিমাম হয় তাহলে 1 হবে। আর যখন 1 হবে তখন ইনপুট আউটপুট সমান, যতটা ইনপুট দিয়েছো ততটাই আউটপুট পেয়েছো, তাহলে সেটা হয়ে গেল সবথেকে বেশি কর্মদক্ষ সম্পন্ন ইঞ্জিন বা আদর্শ তাপ ইঞ্জিন। এবারেই আমরা দেখে নেব আদর্শ তাপ ইঞ্জিনের কথা, আইডিয়াল হিট ইঞ্জিন। তাহলে আমরা বললাম আদর্শ হিট ইঞ্জিন তখনই হবে যখন কর্মদক্ষতা ইটা 1 হবে, তার মানে 100% হবে, যতটা আমরা দিচ্ছি ততটাই ফিরে পাচ্ছি। তাহলে এটা কখন পসিবল হবে? আমরা দেখেছি এটা ইকুয়ালস টু হয় ইনপুট আউটপুট, ইনপুট হলো Q1, আউটপুট হলো W, ঠিক আছে। এখন এটা কখন 1 হবে? যখন W ইকুয়ালস টু Q1 হবে। W Q1 হয়ে গেলে ওপরে Q1 দিলাম, নিচেও Q1 দিলাম, তাহলে কেটে গিয়ে কত হলো? 1 হলো, তাই না? তাহলে W Q1 হলে এটা পসিবল হবে, অর্থাৎ যতটা তুমি তাপ গ্রহণ করলে পুরোটাই কার্যে রূপান্তর হয়েছে, এমন ইঞ্জিন যদি হয় তাহলে সেটার কর্মদক্ষতা 1 হবে, অর্থাৎ সেটা হবে আদর্শ তাপ ইঞ্জিন, ঠিক আছে। তখন কি হবে? তখন Q2 এর ভ্যালুটা হবে 0, অর্থাৎ কোনো তাপ বাইরে বর্জন করতে হবে না, যতটা তাপ নিয়েছে পুরোটাই কৃতকার্য করে দিচ্ছে, বোঝা গেল? আর এখানেই তুমি দেখতে পাচ্ছ এই যে সম্পর্ক, এটা আমাদের আছে 1 মাইনাস Q2/Q1, নিশ্চয়ই Q1 0 হলে পুরো মানটা ইনফিনিটি চলে আসবে, তাহলে উপরের পার্টটা 0 হলেই তারপরে এটা 0 হয়, তাহলে উপরের পার্ট হলো Q2, সো Q2 একমাত্র 0 হলে এটা 0 হবে। তো Q2 মানে কি? বর্জন করা তাপ, তাহলে বর্জন করা তাপ যদি 0 হয় দেন তারপরে 0 হবে, না হলে 0 হওয়া পসিবল নয়, বুঝা গেল? দেখো তাহলে বিষয়টা কি? এটা ইকুয়ালস টু যে 1 মাইনাস Q2 Q1 হলো, এখানে Q2 0 বসাও, তাহলে আমরা পাবো এটা ইকুয়ালস টু 1, অর্থাৎ একটা আদর্শ তাপ ইঞ্জিন যার কর্মদক্ষতা 100%। কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রতে কেলভিন প্লাঙ্কের বিবৃতি বলছে যে এমন কোনো স্বয়ংক্রিয় যন্ত্র নেই যে তাপকে, কিছু পরিমাণ তাপকে পুরোপুরি কার্যে রূপান্তরিত করে। তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কেলভিন প্লাঙ্কের বিবৃতি অনুযায়ী আমরা বলতে পারি আদর্শ তাপ ইঞ্জিনের অস্তিত্ব নেই। আদর্শ তাপ ইঞ্জিনের অস্তিত্ব নেই, ঠিক আছে, অস্তিত্ব নেই। কিসের অনুযায়ী? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কেলভিন প্লাঙ্কের বিবৃতি অনুযায়ী, ঠিক আছে। কোথায়? প্রকৃতিতে, বাস্তবে, থিওরিটিক্যালি পসিবল, বাট বাস্তবে এটা পসিবল নয়। কেলভিন প্লাঙ্কের বিবৃতি অনুযায়ী, বিবৃতি অনুযায়ী, ঠিক আছে। কেলভিন প্লাঙ্কের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কেলভিন প্লাঙ্কের বিবৃতি অনুযায়ী প্রকৃতিতে আদর্শ তাপ ইঞ্জিনের অস্তিত্ব নেই। থিওরিটিক্যালি হয়তো পসিবল হচ্ছে, বাট প্রকৃতিতে তার অস্তিত্ব নেই। চলো, ও এটা তো আমরা বলে দিলাম। এবারে আমরা আসবো হিমায়ক বা রেফ্রিজারেটর। তাহলে হিট ইঞ্জিন পড়লাম, এবারে আমরা আসছি হিমায়ক বা রেফ্রিজারেটর। তো হিমায়ক বা রেফ্রিজারেটর আমরা কাকে বলবো?
এটা হচ্ছে দ্বিতীয় অ্যাপ্লিকেশনের উপরে কাজ করবে। প্রথম সেটা আগের অ্যাপ্লিকেশনটা কি ছিল, তাপকে কার্যে রূপান্তরিত করা। এই অ্যাপ্লিকেশনটা হলো যে তাপকে নিম্নতর তাপমাত্রা থেকে উচ্চতর তাপমাত্রায় পৌঁছানো যেটা যায় না সেটা পসিবল করবে এরা। অর্থাৎ তাপকে নিম্নতর তাপমাত্রা থেকে উচ্চতর তাপমাত্রায় পাঠানোর যান্ত্রিক ব্যবস্থাকে হিমায়ক বলা হবে। তাপকে নিম্নতর বা লোয়ার টেম্পারেচার লিখে দিই, লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার পাঠানোর যান্ত্রিক ব্যবস্থাকে কি বলা হয়? হিমায়ক বা রেফ্রিজারেটর বলা হয়। হিমায়ক বা রেফ্রিজারেটর বলা হয়। এখন এই হিমায়ক বা রেফ্রিজারেটর চলো আমরা রেখাচিত্র এঁকে ফেলি। তাহলে এটা হলো একটা হিট রিজার্ভার, এটা হলো একটা হিট রিজার্ভার। এর টেম্পারেচার T1, এর টেম্পারেচার T2। এখন T1 টেম্পারেচার অলওয়েজ গ্রেটার দ্যান T2। তাহলে নিচেরটা হলো লোয়ার টেম্পারেচার, ওপরেরটা হলো হায়ার টেম্পারেচার। তাহলে বিষয়টা কি হয় দেখো, যেমন আমরা একটা এক্সাম্পল দিই। ধরো একটা শীতল বস্তু বা বরফের বাক্স T2 টেম্পারে আছে, এটাকে মনে করছি T2 টেম্পারে আছে। এখন এই T2 টেম্পারেচারে যে বাক্সটা আছে তার পরিপার্শ্বের যে টেম্পারেচার, তার আশেপাশের যে টেম্পারেচার সেটা নিশ্চয়ই এই T2 থেকে বেশি হবে। সেই জন্য কি হবে, পরিপার্শ্বিক থেকে আউটকামস থেকে বাইরে থেকে এখানে টেম্পারেচার ঢুকবে বা এখানে তাপ ঢুকবে। তাপ ঢুকলে এর টেম্পারেচার বাড়বে, যেটা লোয়ার টেম্পারেচার T2তে ছিল সেই টেম্পারেচার এখন বেড়ে যাবে। তাহলে এই শীতল বরফ বাক্স বা শীতল বস্তুটার উষ্ণতা আস্তে আস্তে বাড়ছে, কারণ পরিপার্শ্বিক থেকে সে তাপ গ্রহণ করছে। এখন এর যে উষ্ণতা বাড়লো, ধরো আমরা ধরে নিলাম তার উষ্ণতা 3 ডিগ্রি সেলসিয়াস বাড়লো। এখন এই 3 ডিগ্রি সেলসিয়াস তাপটাকে যদি কোনো যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে আমরা নিষ্কাশন করে নিতে পারি, তাহলে দেখো আগের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসেই ফিরে যাবে। অর্থাৎ এই বস্তুটা সবসময় শীতল থাকবে। তো এই পদ্ধতিকে বলে রেফ্রিজারেটর, বা আমরা যেটা বাড়িতে ফ্রিজ হিসাবে ইউজ করি। তাহলে কি, পরিপার্শ্বিকের কারণে বস্তুর যে উষ্ণতা বাড়ছে সেই উষ্ণতা বাড়াটাকে কমিয়ে তার উষ্ণতাটাকে আগের অবস্থায় ফিরিয়ে রাখো, অর্থাৎ বস্তুটাকে ঠান্ডা রাখো, শীতল রাখো। ঠিক আছে? তো এর জন্য আমরা কি করব, আমরা এইখান থেকে যতটা তাপ ঢুকলো সেই তাপটা বের করে নেব। ধরো এখান থেকে আমরা Q2 পরিমাণ তাপ বের করে নিচ্ছি। তো এই Q2 তাপ বের করার জন্য আমাদের লাগবে কি, একটা যান্ত্রিক ব্যবস্থা লাগবে, সেটাকে আমরা বলছি রেফ্রিজারেটর, আর দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন এই রেফ্রিজারেটর এই যে Q2 তাপ নিষ্কাশন করবে T2 লোয়ার টেম্পারেচার থেকে, তার জন্য তাকে বাইরে থেকে ওয়ার্ক ডান প্রোভাইড করতে হবে। তাহলে বাইরে থেকে একে কৃতকার্য প্রোভাইড করতে হবে। চলো বাইরে থেকে ওয়ার্ক ডান দিয়ে দিলাম। দিয়ে দিলে কি হবে, এ Q1 টেম্পারেচার নিয়ে বাইরে থেকে ওয়ার্ক ডান একে প্রোভাইড করা হলো, ফলে আলটিমেটলি এ হায়ার টেম্পারেচারে গিয়ে কতটা তাপ বর্জন করলো, Q1 তাপ বর্জন করলো, Q1 তাপ বর্জন করলো। এখন এই ব্যবস্থাটাকে আমরা বলবো রেফ্রিজারেটর বা হিমায়ক। তাহলে হিমায়ক কি করলো, নিম্নতর তাপমাত্রা T2 থেকে উচ্চতর তাপমাত্রা T1-এ তাপ নিয়ে চলে গেল, যেটা কি, যেটা বাস্তবে তাপগতিবিদ্যার ক্লসিয়াসের বিবৃতি অনুযায়ী পসিবল নয়। কিন্তু এর জন্য এটা কিভাবে পসিবল হলো,
এটা একটা যান্ত্রিক ব্যবস্থা রেফ্রিজারেটরের জন্য পসিবল হলো, যার জন্য বাইরে থেকে ওয়ার্ক ডান প্রোভাইড করা হলো। বাইরে থেকে ওয়ার্ক ডান প্রোভাইড করার মানে কি, আমরা দেখব ফ্রিজকে বাইরে থেকে কারেন্ট দিতে হয়, না হলে ফ্রিজ কখনোই টেম্পারেচার, বস্তুর টেম্পারেচার নিষ্কাশন করতে পারবে না, বস্তুর তাপ নিষ্কাশন করতে পারবে না। হলো, এটাও সাইক্লিক প্রসেসে চক্রাকার পদ্ধতিতে হয়, একটা সাইকেল কমপ্লিট হওয়ার পরে আর একটা সাইকেল হতে থাকে। ঠিক আছে, এখন হিট ইঞ্জিনের মতো আমরা হিমায়কেরও এফিসিয়েন্সি বের করতে পারবো। হিমায়কের এফিসিয়েন্সিকে আর এফিসিয়েন্সি বলা হবে না, এটাকে বলা হবে যে পারফরমেন্স অফ রেফ্রিজারেটর। কি বলা হবে? কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, দ্যাট মিন্স হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক। হিমায়কের ক্ষেত্রে আর এটাকে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বলা হয় না, এটাকে একটা অন্য নাম দেওয়া হলো, কিন্তু বিষয়টা একই। এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা ক্রিয়া গুণাঙ্ক। তো ক্রিয়া গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স তাহলে কি হবে? আমাদের চেষ্টা থাকবে যে আমরা যাতে আমাদের নিজের পকেট বাঁচাতে পারি। তার মানে আমাদের কি করতে হবে, যে বাইরে থেকে আমাদের কি করতে হচ্ছিল, বাইরে থেকে কার্য দিতে হচ্ছিল, দিয়ে আমাদেরকে তাপ নিষ্কাশন করতে হচ্ছিল। তাহলে যদি আমি বাইরে থেকে কম কার্য দিয়ে বেশি তাপ নিষ্কাশন করতে পারি, তাহলে সেটা ভালো রেফ্রিজারেটর বলবো। কম ভোল্টেজ দিয়ে, কম কারেন্ট দিয়ে যদি বেশি আমাদের ফ্রিজটা কাজ করে, তাহলে সেটা বেশি ভালো রেফ্রিজারেটর, তাই না? তাহলে হিমায়কের লক্ষ্য থাকবে বাহ্যিক কার্যের সহায়তা শীতল বস্তু থেকে তাপ নিষ্কাশন করা। ঠিক আছে, তাই বাইরে থেকে সরবরাহ করা হচ্ছে যে কৃতকার্য, সেটাকে বলবো আমরা ইনপুট। ইনপুটটা কি? বাইরে থেকে যে কৃতকার্য আমরা দিতে পাচ্ছি সেটাই হলো ইনপুট, ডাব্লু। আর আউটপুট আমরা কি পাচ্ছি? শীতল বস্তু থেকে যে তাপ নিষ্কাশন করতে পারছে সেটা হলো আউটপুট। এখন শীতল বস্তু থেকে কতটা তাপ নিষ্কাশন করে? শীতল বস্তু থেকে ছবিতে দেখতে পাচ্ছ Q2 তাপ নিষ্কাশন করে, তাহলে নিষ্কাশন করে Q2 তাপ নিষ্কাশন করে। ঠিক আছে, তাহলে W/Q2 হয়ে যাবে তার ক্রিয়া গুণাঙ্ক, যেটাকে ছোট হাতের ই দিয়ে লেখা হয়। এখন এখানে যদি আমরা শক্তির মিত্রতা সূত্র ইউজ করি, তাহলে দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি আমরা W আর Q2 আর W2 মিলে আমরা পাচ্ছি W1, তাই না? তাহলে এখান থেকে W এর ভ্যালু কত হবে? W এর ভ্যালু হবে Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2। Q1 মাইনাস Q2। এখন এটা আমরা কোথায় পুট করব? এখানে পুট করব। তাহলে ওপরে হলো Q2, নিচে হলো Q1 মাইনাস Q2। ঠিক আছে, এইটা দাঁড়াবে আমাদের ক্রিয়া গুণাঙ্কের মান। এবারে চলো দেখে নিই আদর্শ হিমায়ক কাকে বলে। আদর্শ হিমায়ক কাকে বলে? যেমন আদর্শ রেফ্রিজারেটর দেখেছি, সিমিলার আমরা দেখব আদর্শ হিমায়ক। দেখো, আদর্শ হিমায়ক হতে গেলে তার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে, যেমন আমাদের E ইকুয়ালস টু আমরা পেয়েছি W/Q2। তো এটা তখনই আদর্শ হবে যখন আমরা আস্তে আস্তে দেখব যে আমাদের বাইরে থেকে ওয়ার্ক ডান একদম কম দিতে হচ্ছে, মানে বাইরে থেকে যত কম কারেন্ট দিয়ে ভালো ফ্রিজ চলবে সেটা হবে আইডিয়াল। তো কম কারেন্ট করতে করতে আমরা দেখব আইডিয়াল কন্ডিশনে পৌঁছে যাবে কারেন্ট একেবারে জিরো, দ্যাট মিন্স ওয়ার্ক ডান জিরো। অর্থাৎ কোনো কারেন্ট না দিয়ে যদি ফ্রিজটা চলে তাহলে সেটা আইডিয়াল ফ্রিজ হবে। এখন বাস্তবে এটা পসিবল হয় না, সেই জন্য আমরা দেখছি যদি আমি W ইকুয়ালস টু 0 করি তাহলে পাচ্ছি কত? ই হয়ে যাচ্ছে টেন্স টু ইনফিনিটি, বা ই এর মান হয়ে যাচ্ছে অসীম। অর্থাৎ একটা আদর্শ হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক হবে অসীম। ঠিক আছে, আদর্শ হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক হবে অসীম। হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক অসীম হলো। এবারে প্রশ্ন হলো যে কেলভিন প্ল্যাঙ্কের মতো ক্লসিয়াসের বিবৃতি কি বলছে? ক্লসিয়াসের বিবৃতি বলছে এমন কোনো সেলফ অ্যাক্টিং মেশিন আমরা পাবো না যেটা
টেম্পারেচারকে লোয়ার থেকে আপার টেম্পারেচারে নিয়ে যাবে, তাপকে লোয়ার থেকে আপার টেম্পারেচারে নিয়ে যাবে। তাহলে সেই জন্য আমরা বলতে পারি বাস্তবে আদর্শ হিমায়কের অস্তিত্ব নেই। তাহলে প্রকৃতিতে সেই জন্য আদর্শ হিমায়কের অস্তিত্ব নেই। ক্লসিয়াসের বিবৃতি এটা ডিফাইন করে দিচ্ছে যে প্রকৃতিতে আদর্শ হিমায়কের অস্তিত্ব নেই। হিমায়কের অস্তিত্ব নেই। হলো? চলো তাহলে আমাদের হিমায়ক কমপ্লিট হলো। এবারে আমরা যাব এই চ্যাপ্টারের লাস্ট টপিক, কার্নোট সাইকেল বা কার্নো চক্র। বিজ্ঞানী কার্নোর নাম অনুসারে এই চক্রকে কার্নো চক্র নাম দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই কার্নো চক্র যাওয়ার আগে এখানে একটা জিনিস বলে নিই। এই যে আমরা দেখলাম হিমায়ক আর রেফ্রিজারেটর, এর ক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করব যে আমরা কি হিমায়ককে রেফ্রিজারেটরকে হিমায়কে কনভার্ট করতে পারবো? এরকম একটা কোশ্চেন মাঝে মাঝে দিয়ে দেয়। তুমি দেখো দুটো প্রসেস কিন্তু একটা আরেকটার উল্টো। ওই ক্ষেত্রে এখান থেকে কৃতকার্য বাইরে বেরোচ্ছে, এখানে ভিতরে কৃতকার্য দিতে হচ্ছে। আর এদিক থেকে আমরা Q1 বের করছি, আর এটার ক্ষেত্রে জিনিসটা পুরো উল্টো হচ্ছে। অর্থাৎ হিমায়কের প্রসেস যদি উল্টে দিই থিওরিটিক্যালি সেটা কিন্তু হিট ইঞ্জিন হয়ে যাওয়ার কথা, বা হিট ইঞ্জিনকে থিওরিটিক্যালি যদি আমরা উল্টে দিই তাহলে সেটাও হিমায়ক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে কি সেটা পসিবল? বাস্তবে এটা তখনই পসিবল হবে যখন এই প্রক্রিয়াগুলো রিভার্সিবল হবে, অর্থাৎ পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে পারবে। কিন্তু আমরা জানি প্রকৃতিতে কোনো রিভার্সিবল প্রক্রিয়ার অস্তিত্বই নেই, ফলে এটা বাস্তবে পসিবল নয়। বাস্তবে হিমায়ককে রেফ্রিজারেটরকে হিমায়কে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ কোনো প্রাকৃতিক প্রক্রিয়া প্রত্যাবর্তক হয় না। বোঝা গেল? এইটুকু লিখতে হবে। এবারে আমরা কার্নোট সাইকেল যাচ্ছি, কার্নো চক্র। বিজ্ঞানী কার্নোর নাম অনুসারে এটাকে কার্নোট সাইকেল বলা হয়। এখন এখানে আমরা কিছু সাইক্লিক প্রসেস দেখব, কিছু অ্যাডিওবেটিক প্রসেস, কিছু আমাদের আইসোথার্মাল প্রসেসের সংমিশ্রণে কিছু সাইক্লিক প্রসেস থাকবে, যে চক্রকে কার্নোর নাম অনুযায়ী কার্নো চক্র নাম দেওয়া হয়েছে। তো প্রথমে এটা বোঝার জন্য আমাদেরকে স্ট্যান্ডার্ড সিলিন্ডার পিস্টন সিস্টেম সম্পর্কে জানতে হবে। স্ট্যান্ডার্ড সিলিন্ডার পিস্টন সিস্টেম, প্রমাণ সিলিন্ডার পিস্টন ব্যবস্থা। তাহলে কতগুলো আমরা পিস্টন আর সিলিন্ডার দেখব। ধরো এটা একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের ভিতরে একটা পিস্টনকে আমরা রেখেছি। এটা হলো একটা পিস্টন। এই পিস্টনটা সিলিন্ডারের ভিতরে ফ্রিলি মুভ করতে পারে। ঠিক আছে? এখন যদি এই সিলিন্ডারের নিচের তলটা খালি থাকে তাহলে পরিপার্শ্বিক মিডিয়ামের সাথে তাপের আদান প্রদান হচ্ছে। ঠিক আছে? ফলে যখন আমরা এর ভিতরে কোনো গ্যাস রেখে গ্যাসকে সংকোচন প্রসারণ করব, তাহলে উষ্ণতা বাড়া কমার সাথে সাথে এ বাইরের পরিবেশে তাপের আদান প্রদান করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া। আবার যদি আরেকটা স্ট্যান্ডার্ড সিলিন্ডার পিস্টন সিস্টেম এমন হয় যে এটা হলো আমাদের একটা সিলিন্ডার যেটার নিচের তলটা বদ্ধ, এখন এখানে আমরা একটা পিস্টন যেটা ফ্রিলি এই সিলিন্ডারের ভিতরে মুভ করতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, আমরা যদি গ্যাসকে সংকোচন করি গ্যাসের উষ্ণতা বাড়বে, কিন্তু উষ্ণতা বাইরে যেতে পারছে না, তাপ বাইরে যেতে পারছে না, বা প্রসারণ করি গ্যাসের উষ্ণতা কমবে, অর্থাৎ বাইরে থেকে তাপ গ্রহণ করতে পারছে না। তাই সংকোচন প্রসারণে গ্যাসের উষ্ণতা বাড়া কমা অবস্থায় থেকে যায় এবং বাইরে তাপের আদান প্রদান হয় না। তাই এক্ষেত্রে যে প্রক্রিয়া হয় তাকে আমরা বলবো রুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়া বা অ্যাডিওবেটিক প্রসেস, আর এটা হবে আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। আর একটা আমরা স্ট্যান্ডার্ড সিলিন্ডার পিস্টন সিস্টেম দেখব, যেখানে এরকম একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, আর এখানে পিস্টন আছে। এবারে নিচে আমরা বদ্ধ রাখিনি, খোলাও রাখিনি, কি করলাম, নিচে একটা তাপ আধার রেখে দিলাম, হিট রিজার্ভার রেখে দিলাম। ফলে কি হবে, যখনই তুমি গ্যাসটাকে সংকুচিত করলে
তোমার উষ্ণতা বেড়ে গেল, তো উষ্ণতা বাইরে পাঠাতে হবে, তখন তুমি টুক করে হিট রিজার্ভারে তাপ বর্জন করে দিলে, তখন এই হিট রিজার্ভারটা হিট সিঙ্ক হিসাবে কাজ করলো। আবার যখনই আমাদের এখানে গ্যাসটা প্রসারিত করলাম, গ্যাসের উষ্ণতা কমে গেল, তখন তুমি এখান থেকে তাপ গ্রহণ করে নিলে, তখন এই হিট রিজার্ভারটা হিট সোর্স হিসাবে কাজ করছে। তো এই তিনটে সিলিন্ডার পিস্টন সিস্টেম হয়, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড সিলিন্ডার পিস্টন সিস্টেম। বোঝা গেল? এরপরে চলো, এবারে আমরা এই পিভি চক্রে পিভি লেখচিত্রের মাধ্যমে কার্নোট চক্রের বর্ণনা পড়ব। ঠিক আছে? কার্নোট চক্র মানে খুব ভয় পাওয়ার কিছু নয়, এটা একটা সাইক্লিক প্রসেস, জাস্ট শুধু নাম দেওয়া হয়েছে বিজ্ঞানী কার্নের নাম অনুসারে, ব্যাস এইটুকুই। তো চলো আমরা দেখে নিই পিভি ডায়াগ্রামের মাধ্যমে। এটা হলো একটা পিভি লেখচিত্র। তো এদিকে আছে আমাদের পি বা প্রেসার, এদিকে আছে ভলিউম ভি। ঠিক আছে? এখন আমরা প্রথমে ছিলাম এইখান থেকে এই রকম আসলাম। ঠিক আছে? তারপরে আমরা এই রকম গেলাম, তারপরে আমরা এই রকম আসলাম, তারপরে আমরা এই রকম গেলাম। ঠিক আছে? তো আমরা পয়েন্টগুলোর নাম দিই, এ বি সি আর ডি, সি আর ডি হলো। এখন এ থেকে বিতে যাওয়া হলো, মানে ডিরেকশনটা আমরা এভাবে যাচ্ছি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার এ, দ্যাট মিনস এরকম ভাবে যাচ্ছি, এটাকে বলে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যাচ্ছি। ঠিক আছে? তো এবারে আমরা দেখব কি ঘটনাটা ঘটছে। চলো, এই যে লেখচিত্র, এটা টেম্পারেচার T1, আর এই লেখচিত্র পুরোটাই টেম্পারেচার T2। ঠিক আছে? আর T1 টেম্পারেচার গ্রেটার দ্যান T2, গ্রেটার দ্যান T2। এখন এক এক করে প্রত্যেকটা প্রসেস দেখতে হবে, তাদের নাম লিখতে হবে। তো চলো আমরা 1 নম্বরে দেখি। আমরা যখন এ থেকে বিতে যাচ্ছি, এ থেকে বিতে যাচ্ছি, এ থেকে আমরা বিতে যাচ্ছি, তখন এই প্রক্রিয়াটা কি হবে? তো দেখো, এ থেকে যখন বিতে যাচ্ছি, এখানে ভলিউম ছিল ধরো V1, তো এখানে VA, সেখান থেকে আমি চলে গেলাম VB-তে। আচ্ছা তুমি দেখে নাও, এ পয়েন্টের ভলিউমকে আমরা বলছি VA, আর এ পয়েন্টের প্রেশারকে আমরা বলছি PA। সিমিলার ভি পয়েন্টের ভলিউম VB, প্রেশার PB, একই সি পয়েন্টের ডি পয়েন্টের। আমি আর পুরোটা লিখছি না। তাহলে তুমি দেখো, প্রেশার VA থেকে প্রেশার PA থেকে PB-তে গেলে, কিন্তু মূল কথা হলো ভলিউম VA থেকে VB-তে গেলে। এখন VA ভলিউম মানে এইটুকু ভলিউম, VB ভলিউম মানে এইটুকু ভলিউম। তাহলে দেখতে পাচ্ছি VB ভলিউম গ্রেটার দ্যান VA। তার মানে আমাদের ভলিউমটা বেড়েছে, ভলিউম বাড়া মানে তাকে আমরা বলি প্রসারণ। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি এটা হবে একটা প্রসারণ। এখন প্রসারণটা কি প্রসারণ? সমুষ্ণ না রুদ্ধতাপ, সেটা ডিফাইন করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এখানে গেল, বা টেম্পারেচার তো T1-ই আছে, তাহলে উষ্ণতার পরিবর্তন হয়নি, তাই এই প্রসারণটাকে আমরা নাম দেব সমুষ্ণ প্রসারণ, যেখানে উষ্ণতার পরিবর্তন হয় না। ঠিক আছে? তাহলে এটা হলো সমুষ্ণ প্রসারণ। এ থেকে বিতে আমরা গেলাম, যেখানে T1 অপরিবর্তিত থাকে। এখন চলো আমরা 2 নম্বরে যাই। যখন আমরা বি থেকে সিতে যাব, বি থেকে সিতে যাব, এক্ষেত্রে কি হবে খেয়াল করো, বি থেকে সিতে যাচ্ছি, ভলিউম ভি বি থেকে ভি সিতে পৌঁছে গেল, তার মানে এটাও প্রসারণ হয়েছে। ঠিক আছে? কিন্তু এটা কি সমুষ্ণ, সেটা আমরা দেখব। তাহলে এটাও প্রসারণ হয়েছে, কারণ ভিসি গ্রেটার দ্যান ভিবি। এখন কথা হলো, এটা রুদ্ধতাপ না সমুষ্ণ? তুমি দেখছো এখানে টেম্পারেচার T1, এখানে হয়ে গেল T2। এখন T1 গ্রেটার দ্যান T2, তাহলে উষ্ণতা কমে গেল। উষ্ণতা কমে গেলে কি হয়, এটা আর সমুষ্ণ থাকে না, তখন হয়ে যায় রুদ্ধতাপ। তাহলে এটা হলো রুদ্ধতাপ প্রসারণ। আমরা জানি রুদ্ধতাপ প্রসারণে গ্যাসের উষ্ণতা কমে যায়, তাই কমে গেছে। এরপরে 3 নম্বরে আসি আমরা। যখন আমরা সি থেকে ডিতে যাচ্ছি,
সি থেকে ডিতে যাচ্ছি, তাহলে তুমি দেখো সি থেকে যদি ডিতে যাও তোমার কি হচ্ছে, ভলিউম এবারে কমে যাচ্ছে, কারণ এখানে ভলিউম হলো ভিডি, তাহলে ভলিউম কমে যাচ্ছে, তার মানে সংকোচন হচ্ছে, তার মানে সংকোচন হচ্ছে। এখন এই সংকোচনটা কি সংকোচন হবে, একই টেম্পারেচার T2 তে আছে, তাহলে এটা হবে সমুষ্ণ সংকোচন, যেখানে ফিক্সড টেম্পারেচার হলো T2। আবার 4 নম্বর প্রক্রিয়াতে তুমি এসো, ডি থেকে আবার তুমি এতে ফিরে আসলে, এ থেকে শুরু করেছিলে আবার তুমি এতে ফিরে আসলে, তো এটাতে দেখো তোমার ভলিউম ভি ডি থেকে ভি এ এলো, আবার এখানে সংকোচন হলো, কমলো ভলিউম, কিন্তু এখানে উষ্ণতা হচ্ছে কারে কম থেকে বেশিতে গেল, T2 থেকে T1 এ গেল, তাহলে এটা হবে রুদ্ধতাপ সংকোচন। রুদ্ধতাপ সংকোচনে আমরা জানি উষ্ণতা বাড়ে, তাই উষ্ণতা বেড়েছে। হলো, তাহলে 4টে প্রক্রিয়া আমরা এখানে ক্লিয়ার হলো, অর্থাৎ আমরা দেখতে পেলাম দুটো সমুষ্ণ আর দুটো রুদ্ধতাপ প্রক্রিয়ার সমন্বয়ে এই কার্নোট সাইকেলটা আমরা দেখতে পেলাম পিভি লেখচিত্রে। এখন এই প্রত্যেকটা প্রক্রিয়া হবে রিভার্সিবল, এই 4টে প্রত্যেকটা প্রক্রিয়া প্রত্যাবর্তক, এই 4টি প্রত্যেকটা প্রক্রিয়া প্রত্যাবর্তক বা রিভার্সিবল, অর্থাৎ এদেরকে আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো, অর্থাৎ যখন তুমি এ থেকে বিতে গেলে আবার বি থেকে এতে ফিরিয়ে আনতে পারবে, ঠিক আছে, প্রত্যেকটা প্রক্রিয়া রিভার্সিবল। তাহলে দুটো রুদ্ধতাপ আর দুটো সমুষ্ণ এদের সংমিশ্রণে তৈরি এই কার্নোট চক্র, তাহলে আমরা কি বলতে পারি, দুটো সমুষ্ণ দুটো রুদ্ধতাপ 4টি প্রত্যাবর্তক প্রক্রিয়া দ্বারা সীমাবদ্ধ চক্রকে কার্নোট চক্র বলা হবে, ঠিক আছে। দুটো রুদ্ধতাপ দুটো সমুষ্ণ প্রত্যাবর্তক প্রক্রিয়ার সমন্বয়ে কার্নোট চক্র গঠিত হয়, মাথায় থাকবে। কি বলবো, স্টার দিয়ে লিখে দিই, দুটি সমুষ্ণ ও দুটি রুদ্ধতাপ প্রক্রিয়াটা কেমন, প্রত্যাবর্তক, তাহলে দুটি সমুষ্ণ ও দুটি রুদ্ধতাপ প্রত্যাবর্তক প্রক্রিয়ার সমন্বয়ে কার্নোট চক্র গঠিত হয়, কার্নোট চক্র গঠিত হয়, ব্যাস এটা মাথায় রাখবে সবসময়, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে আমরা কার্নোট চক্রের বর্ণনা দেখলাম পিভি লেখচিত্রের মাধ্যমে, এবারে আমরা কার্নোট চক্রের অ্যাকশন দেখব, ক্রিয়া দেখব, যে কার্নোট চক্র কি হিসাবে কাজ করছে, যখন ক্লকওয়াইজ যাচ্ছি কি হিসাবে কাজ করছে, এটা তো আমরা ক্লকওয়াইজ গেলাম, আবার যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাব তখন সেটা কি হিসাবে কাজ করে, অর্থাৎ এবারে দেখব আমরা কার্নোট চক্রের অ্যাকশন বা অ্যাকশন অফ কার্নোট সাইকেল, কার্নোট চক্রের ক্রিয়া। তো দেখো প্রথমে যদি আমি ক্লকওয়াইজ যাই, যেটা আমি এই ছবিতে দেখালাম, আগের ছবিতে দেখালাম, আমি আর ছবিটা দুবার আঁকবো না কারণ একটা ছবি তো অলরেডি এঁকেছি, তো যখন আমি ক্লকওয়াইজ যাচ্ছি তখন আমরা কি কি জিনিস লক্ষ্য করতে পাচ্ছি, দেখো তুমি এইখান থেকে এইখানে গেলে এটা সমুষ্ণ প্রক্রিয়া, আমি এখান থেকে এখানে গেলাম, আমার প্রসারণ হলো, এখন প্রসারণ যদি হয় তাহলে কি হবে, ওই যে গ্যাসটা, ধরো এখানে গ্যাস আছে, এখন কার্যকর পদার্থ হিসাবে গ্যাসও রাখা যেতে পারে, গ্যাসের সাথে জলীয় বাষ্প রাখা যেতে পারে, সেগুলো আমরা পরে আসছি, এখন আপাতত এখানে কার্যকর পদার্থ হিসাবে আমরা গ্যাসই রেখেছি মনে করো। তো আমরা গ্যাসকে এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, তার মানে আমরা প্রসারণ করছি, তাহলে গ্যাসের প্রসারণে গ্যাসের উষ্ণতা কমে যাবে, কারণ নিজের অভ্যন্তরীণ শক্তি ব্যয় করে সে কার্য করবে। এখন গ্যাসের যদি আমাদের উষ্ণতা কমে যায় তাহলে সমুষ্ণ প্রক্রিয়া বজায় রাখতে গেলে গ্যাসকে তাপ গ্রহণ করতে হবে বাইরে থেকে, তাহলে এখানে কি হয়, এ থেকে বিতে টেম্পারেচার T1 ফিক্সড রাখার জন্য, সমুষ্ণ প্রক্রিয়া বজায় রাখার জন্য বাইরে থেকে
প্লাস কিউ তাপ গ্রহণ করতে হলো, ঠিক আছে, প্লাস Q1 আমরা নাম দিই এটা, Q1 তাপ গ্রহণ করতে হলো, ঠিক আছে। আবার এখান থেকে কি হলো, এখানে তাপ গ্রহণের প্রয়োজন হয় না, কারণ এগুলো রুদ্ধ তাপ, তাপ গ্রহণ করতেই পারবে না। এই দুটো প্রক্রিয়া, রুদ্ধ তাপ তাপ গ্রহণ করতে বা বর্জন করতেই পারবে না। এখন এটাও একটা সমষ্ণ প্রক্রিয়া, সি থেকে ডিতে যাচ্ছে, সংকোচন হচ্ছে, উষ্ণতা বাড়ছে, সেই উষ্ণতা আগের উষ্ণতার সাথে সমান রাখার জন্য তাপ বর্জন করতে হয়। তাহলে এখানে গেল -Q2, মানে তাপ আমরা Q2 বর্জন করেছি, হলো। তাহলে দেখো যখন আমি ক্লকওয়াইজ যাচ্ছি তখন প্রথমে তাপ গ্রহণ করতে হয়, তারপরে Q1 তাপ গ্রহণ করে Q2 তাপ বর্জন করতে হয়। তাহলে এটা কিসের মতো কাজ করছে দেখো, ক্লকওয়াইজ গেলে কিসের মতো কাজ করছে, প্রথমে একটা আমাদের তাপ আধার আছে যার টেম্পারেচার T1, এই যে দেখো এখানে টেম্পারেচার T1, এই T1 টেম্পারেচার থেকে আমরা Q1 তাপ গ্রহণ করেছি, আমরা Q1 তাপ গ্রহণ করেছি, করলাম, করে আমরা যা হোক পেয়েছি, ধরো কিছু পেয়েছি আমরা জানি না, পরে দেখছি। তারপরে আমরা T2 তাপ আধারে দেখো T2তে আমরা Q2 তাপ বর্জন করেছি, Q2 তাপ বর্জন করেছি। এখন এটা কার মতো কাজ করছে তুমি বলেই দেবে, যেহেতু T1 গ্রেটার দ্যান T2, হ্যাঁ, তাপ গ্রহণ করে বর্জন করছো, তাহলে বুঝতেই পারছো উচ্চতর তাপমাত্রা থেকে নিম্নতর তাপমাত্রাতে তাপ বর্জন করছো, এটা রেফ্রিজারেটর তো হবেই না, তাহলে অবশ্যই এটা হবে হিট ইঞ্জিন, তাহলে এটা হবে হিট ইঞ্জিন H। তো এটা কার্নোট সাইকেলের ক্লকওয়াইজ চক্র হিট ইঞ্জিনের মতো কাজ করে, তাই এই ইঞ্জিনকে বলা হবে কার্নো ইঞ্জিন। তাহলে এখানে আমরা একটা ওয়ার্ক ডান পেয়ে যাব, ডাব্লু ওয়ার্ক ডান পেয়ে যাব। তাহলে কি বলবো, কার্নোট সাইকেল বা কার্নো চক্র যখন ক্লকওয়াইজে আমরা যাই তখন সেটা হিট ইঞ্জিনের মতো কাজ করে, তাই একে বলা হয় কার্নো ইঞ্জিন। কি বলা হয়, কার্নোট ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন বাংলাতে, বা অনেকে কার্নো তাপ ইঞ্জিনও বলে, ঠিক আছে। এবারে আমরা কি জানি, কার্নো চক্রের প্রত্যেকটি প্রক্রিয়া রিভার্সিবল বা প্রত্যাবর্তক, তার মানে এই যে হিট ইঞ্জিন আমরা পেলাম এটা নিশ্চয়ই প্রত্যাবর্তক হিট ইঞ্জিন হবে। তাহলে কার্নো ইঞ্জিনের বৈশিষ্ট্য হলো কার্নো ইঞ্জিন হবে প্রত্যাবর্তক হিট ইঞ্জিন, প্রত্যাবর্তক বা রিভার্সিবল হিট ইঞ্জিন, ঠিক আছে। নর্মাল ইঞ্জিনের সাথে এটাই এর পার্থক্য। এখন যদি আদর্শ গ্যাসের ক্ষেত্রে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা তোমাকে বের করতে বলে, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা কিভাবে বের করব চলো দেখে নিই, ঠিক আছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা বের করব। দেখো তাহলে এখানে আমরা ধরে নিলাম কার্যকর পদার্থ হিসাবে আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা বের করব। এখন যে উৎস থেকে আমরা তাপ নিচ্ছি সেটার টেম্পারেচার আমরা জানি T1, তাই না, T1 হলো উৎসের তাপমাত্রা, আর যে গ্রাহকে আমরা যেখানে তাপ বর্জন করছি তার টেম্পারেচার হলো T2, আর আমরা দেখছি T1 গ্রেটার দ্যান T2, ঠিক আছে। এবারে তুমি বলো এ থেকে যখন আমি বিতে যাচ্ছি, তখন আমাকে কিউ তাপ গ্রহণ করতে হচ্ছে, তো যে কিউ তাপ গ্রহণ করতে হয় সেই গৃহীত তাপকে প্লাস Q1, সেটার ভ্যালু কি হবে, আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় গৃহীত তাপের ফর্মুলা হয় RT ln V/VB/VA, তাহলে RTটা কত, T1 টেম্পারেচার, কারণ Q1 যেখানে হচ্ছিল তখন টেম্পারেচার T1 ছিল, ln আমি কোথায় গেছি, এ থেকে বিতে গেছি, তাহলে আমাদের হবে ওপরে হবে VB, V ফাইনাল বাই V ইনিশিয়াল হতো, সো VB/VA। এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে এটা হয়, কিভাবে এই সমষ্ণ প্রক্রিয়ার গৃহীত তাপের মান এটা হয়। আচ্ছা হলো,
এখন আমরা চলে আসলাম যে সি থেকে ডিতে। কেন সি থেকে ডিতে গেলাম? কারণ এটাও একটা আমাদের সমষ্ণ প্রক্রিয়া ছিল। তো এই ক্ষেত্রে তাপ বর্জন করবে কতটা? -Q2 আমরা দেখালাম ছবিতে, ঠিক আছে। এটার মান কত হবে? তখন টেম্পারেচার T2 ছিল, আর T2 ln ডি থেকে সিতে গেছি, তাহলে VC/VD। এখন এই দুটো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা হলো সমষ্ণ প্রসারণ, এটা হলো সমষ্ণ সংকোচন, ঠিক আছে। এই দুটো প্রক্রিয়ার জন্য আমরা গৃহীত আর বর্জিত তাপ বের করে নিলাম। ওকে, তো এটা যে আমরা মাইনাস ধরলাম, মাইনাসটাকে উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করলে Q2টা প্লাস হয়ে গেল, আর এখানে মাইনাস যেটা দিলাম এটার পাওয়ারে চলে গেল, তার মানে এটা উল্টে গেল। তাহলে কত দাঁড়ালো? ও এখানে আমরা সি থেকে ডিতে গিয়েছি, তাহলে এখানে উল্টোটা হবে, সরি, সি থেকে ডিতে গিয়েছি মানে প্রথমে হবে ভিডি, নিচে হবে ভিসি। এইবারে মাইনাসের জন্য এখানে টু দি পাওয়ার -1 হয়ে গেল, এখানে -1 গুণ করলাম, সেই 1টা ln এর পাওয়ারে চলে গেল, লগের পাওয়ারে চলে গেল, মানে এইটা টু ইনভার্স হয়ে গেল, মানে এটা উল্টে গেল। দ্যাট মিন্স আমরা পেয়ে গেলাম RT2 ln VC/VD, এক লাইনের করে দিলাম, ঠিক আছে। এই -1 যে গুণ করলাম এখানে, সেটা এরকম হয়ে গেল, ln টু দি পাওয়ার VD/VC টু দি পাওয়ার -1, ইনভার্স, তাহলে উল্টে গেল। এখন এই দুটো আমরা পেয়ে গেলাম Q1 আর Q2 এর ভ্যালু। এখন কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতার ফর্মুলা হয় ইটা ইকুয়ালস টু 1 মাইনাস Q2/Q1, তো 1 আমরা বসিয়ে দিলাম, Q2 এর ভ্যালু এটা আমরা বসিয়ে দিলাম, RT2 ln VC/VD ডিভাইড বাই Q1 কত? Q1 হলো RT1 ln VB/VA হলো। তো এখন আমার আর কেটে গেল, T2 T1 থাকলো, ln এটা থাকলো, এইটুকু আমরা আনতে পাচ্ছি। এইবারে আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য, যেহেতু এটা আদর্শ গ্যাস, তাই আদর্শ গ্যাসের আরও দুটো প্রক্রিয়া হয় আমরা জানি। সমষ্ণ ছাড়া এখানে কার্নো চক্রে আরও দুটো প্রক্রিয়া হয়, সেটা হলো রুদ্ধতাপ প্রক্রিয়া। তো রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি কি হয়, আমরা জানি T(V⁻⁻1 = ধ্রুবক হয়। কেন টিভিটা নিলাম, PV⁻⁻ ধ্রুবক নিলাম না? কারণ এখানে আমাদের টি আর ভি এর ভিতরে সম্পর্ক দেখব, ঠিক আছে। আচ্ছা, এই গামা আমরা জানি বড় হাতের সিপি আর সিভির অনুপাত হয়। আর আমরা পরপর আর দুটো বাকি আছে, এ থেকে বিতে গেলাম, তার মানে এবারে আমি যাব বি থেকে সিতে। এটা হবে রুদ্ধতাপ, কি বি থেকে সিতে, মানে এটা রুদ্ধতাপ। তোমার এটা একটা রুদ্ধতাপ পদ্ধতি। তো রুদ্ধতাপ সংকোচন না প্রসারণ এখান থেকে দেখে নাও। বি থেকে সিতে যাচ্ছ, তাহলে এটা কি হলো, বি থেকে এই সিতে রুদ্ধতাপ প্রসারণ। তো বি থেকে যদি সিতে যাও, রুদ্ধতাপ প্রক্রিয়া হচ্ছে, তাহলে ওই ফর্মুলা ইউজ করে আমরা বলতে পারবো, তখন টেম্পারেচার বিতে থাকে T1, তাহলে হলো T1 V1 Γ-1 ইকুয়ালস টু কি হবে, সিতে হলো T2 V2 Γ-1, এটা সমান হবে। এখান থেকে T1/T2 রেশিও কত দাঁড়াচ্ছে? T1/T2 রেশিও দাঁড়াচ্ছে, T1 T2কে এপারে ভাগ করে দিলাম, আমরা পেয়ে গেলাম V2/V1 টু দি পাওয়ার Γ-1, ঠিক আছে। V2/V1 টু দি পাওয়ার Γ-1 হলো। আবার আরেকটা পদ্ধতি বাকি থাকছে, ডি থেকে এতে যাওয়া। তাহলে এটা হলো রুদ্ধতাপ প্রসারণ, এটা হলো রুদ্ধতাপ সংকোচন, ঠিক আছে, সংকোচন। আমরা কি বলতে পারছি এটার ক্ষেত্রে হচ্ছে, যখন আমি ডি থেকে এতে যাচ্ছি, তাহলে ছবিতে তুমি দেখে নাও,
ছবিতে দেখে নাও, ডি থেকে এতে যাচ্ছ মানে তোমার কি হচ্ছে, তোমার টেম্পারেচার T2 থেকে T1-এ যাচ্ছ, T2 থেকে T1-এ যাচ্ছ। তাহলে তুমি লিখবে কি T2 V2 গামা মাইনাস 1 ইকুয়ালস টু T1 V1 গামা মাইনাস 1 হয়ে গেল। আবার এখান থেকেও তুমি T1/T2 রেশিও বের করো, তাহলে এখান থেকেও আমরা T1/T2 রেশিও পাচ্ছি কত, পাচ্ছি V2/V1 হ্যাঁ V2/V1 গামা মাইনাস 1। তাহলে দুটোর আচ্ছা একটা জিনিস এখানে আমাদের একটু গন্ডগোল হচ্ছে, একটা জিনিস চেঞ্জ করে নাও, আমি এই হলুদ দিয়ে চেঞ্জ করছি। আমাদের T1 টেম্পারেচার ঠিক আছে, বাট এটা V1 ছিল না, যখন আমি বিতে আছি এটার ভলিউম VB, সিতে আছি মানে ভলিউম VC, ওই জন্য গুলাচ্ছে। তাহলে আমরা T1/T2 রেশিওটা কত হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে VC/VB হলো। আবার এখানে যখন তুমি T2 তো ঠিক আছে, আবার যখন এটা আসছে এটা হয়ে যাবে VD, এটা হয়ে যাবে VA। তাহলে এখানে T1/T2 কত হচ্ছে, VD/VA হলো। এবারে ঠিকঠাক আছে। এখন এই দুটোই তো T1/T2, তাহলে এই দুটো সমান হবে, তার মানে আমরা বলতে পারছি VC/VB ইকুয়ালস টু VD/VA। এখন উভয় পক্ষের পাওয়ার গামা মাইনাস 1 কেটে গেল, তাহলে এটা আমরা বলতে পারছি VC/VB VD/VA। খেয়াল করো, এবারে এখান থেকে আমরা একটুখানি এটাকে সাজিয়ে নিই এইটার মতো করে। তো ভিসির নিচে আমরা ভিডিকে রাখবো, তাহলে ভিসির নিচে ভিডিকে নিয়ে চলে আসলাম, আর ভিবি ওপরে চলে আসলো, নিচে আসলো ভিবি। এখন দেখো এই দুটো যদি সমান হয় তাহলে এলএন এটা এটা কেটে যাবে, তো এলএন এটা আর এলএন এটা কেটে গেল, পড়ে থাকলো T2/T1। তাহলে কি পড়ে থাকলো এখন আমার 1 - T2/T1, অর্থাৎ কর্মদক্ষতা এসে গেল 1 - T2/T1 হলো। তাহলে আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে কার্নোট ইঞ্জিনের কর্মদক্ষতা হবে 1 - T2/T1। এবার এই কর্মদক্ষতা 100% হওয়া পসিবল নয় বা 1 হওয়া পসিবল নয়। কেন পসিবল নয়? কারণ T2 কখনো 0 হবে না, কখনোই T2 0 হবে না, T2 নট ইকুয়ালস টু 0 হবে। কেন? কারণ T2 টেম্পারেচারটা কেলভিনের টেম্পারেচার, এই কেলভিনের টেম্পারেচারকে কখনো 0 কেলভিন করা পসিবল নয়। 0 কেলভিন করার অর্থ হলো -273 ডিগ্রি সেলসিয়াস করতে হবে, যেটা বাস্তবে পসিবল হয় না। তাই বাস্তবে কখনো আদর্শ কার্নো ইঞ্জিন পাবো না হলো। এরপরে চলো, কার্নো ইঞ্জিনে অন্য পদার্থের ব্যবহার। আমরা এতক্ষণ দেখছিলাম কার্নো ইঞ্জিনে আমরা কার্যকর পদার্থ হিসাবে গ্যাস ব্যবহার করতাম, কার্যকর পদার্থ গ্যাস ব্যবহার করতাম। গ্যাস ছাড়াও অন্য পদার্থের ইউজ করতে পারবে, অন্য ম্যাটেরিয়ালস ইউজ করতে পারবে। যেমন আমরা বাষ্প ও তরলের মিশ্রণ ইউজ করতে পারি, বাষ্প ও তরলের মিশ্রণ ইউজ করতে পারি। কোথায় আমরা এটা দেখি? স্টিম ইঞ্জিনে দেখি, যেখানে স্টিম দ্যাট মিন্স তরল আর বাষ্পের মিশ্রণ, সেটাকে কাজে লাগিয়েই তার টেম্পারেচার, তার হিট নিয়ে সেখান থেকে কার্য করে স্টিম ইঞ্জিনের সাহায্যে আমরা দেখি গাড়ি চালানো হয়। তো এক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে? তো এই তরল বাষ্পের মিশ্রণ ছাড়াও আরও অনেক কিছু ইউজ করা যায়। এখন কথা হলো এক্ষেত্রে কি দেখানো যাবে। এক্ষেত্রে বিজ্ঞানী কারণ এটা দেখালো যে দুটো তাপমাত্রার ভিতরে ক্রিয়াশীল হবে। কি? নির্দিষ্ট দুটো তাপমাত্রার ভিতরে যদি ক্রিয়াশীল হয় তাহলে সব প্রত্যাবর্তক ইঞ্জিনের কর্মদক্ষতা সমান হবে। তাহলে বিজ্ঞানী কারণ বললেন বিজ্ঞানী কার্নো
দেখান যে যদি নির্দিষ্ট দুটি তাপমাত্রার মধ্যে ক্রিয়াশীল হয়, যদি নির্দিষ্ট দুটি তাপমাত্রার মধ্যে ক্রিয়াশীল হয়, তাহলে কি হবে? তাহলে দুটো জিনিস হবে। এক নম্বর, সব প্রত্যাবর্তক ইঞ্জিনেরই কর্মদক্ষতা সমান হবে। সব প্রত্যাবর্তক ইঞ্জিনেরই কর্মদক্ষতা সমান হবে। কর্মদক্ষতা সমান হবে। তাহলে কি বললাম? সব প্রত্যাবর্তক ইঞ্জিনের কর্মদক্ষতা সমান হবে। আর কি হবে 2 নম্বর? 2 নম্বর হলো কোনো ইঞ্জিনের কর্মদক্ষতাই প্রত্যাবর্তক ইঞ্জিনের কর্মদক্ষতার থেকে বেশি হতে পারবে না। কোনো সাধারণ ইঞ্জিনের কর্মদক্ষতা সাধারণ ইঞ্জিনের কর্মদক্ষতা প্রত্যাবর্তক ইঞ্জিনের কর্মদক্ষতা থেকে বেশি হবে না। প্রত্যাবর্তক ইঞ্জিনের কর্মদক্ষতা থেকে বেশি হবে না। হলো? এই দুটো জিনিস বিজ্ঞানী কার্নো দেখিয়েছিল। একে কার্নো থিওরেম বলে, একে কার্নোট থিওরেম বলে বা কার্নো উপপাদ্য বলে। ঠিক আছে? যেটা সম্পর্কে আমাদের সিলেবাসে পড়তে হবে না, এটা সিলেবাসে নেই। জাস্ট এই দুটো জিনিস জেনে রাখো, যেটা কিভাবে এলো কি, এটা আমাদের সিলেবাসে নেই। চলো এবারে আমরা যাব কার্নো হিমায়ক। কার্নো আমরা ইঞ্জিন পড়লাম, কার্নো হিমায়ক আমাদের পড়তে হবে। এই কার্নো হিমায়কটা হলো আমাদের এখানকার লাস্ট টপিক। তো দেখো আমি দেখলাম ক্লকওয়াইজ যদি যাচ্ছি আমি কার্নোর সাইকেলে, তখন আমরা পেয়ে গেলাম কার্নো ইঞ্জিন হিট ইঞ্জিনের মতো কাজ করছে। তাহলে হিমায়কের মতো কখন কাজ করবে? বুঝতেই পারছি আমরা, যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে এটা হবে। চলো অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কেমন হবে ছবিটা দেখে নিই। একই ছবি হবে, আমি আরেকবার আঁকছি তোমাদের জন্য। হলো? তো নাম দাও এ বি সি ডি, পি ভি লেখচিত্র। আমি এবারে যাব অ্যান্টি ক্লকওয়াইজ এমন ভাবে। তাহলে যাব কিভাবে? এমন ভাবে। তো তোমার প্রথমে কোত্থেকে কোথায় আসতে হবে? এ থেকে ডিতে আসলে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে এবারে, কিন্তু এ থেকে বিতে গেলে ক্লকওয়াইজ হয়ে যেত। তারপরে ডি থেকে সিতে যাবে, সি থেকে বিতে যাবে, বি থেকে আবার এতে আসবে। এবারে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব। তাহলে কি হবে দেখো, এই দুটো রুদ্ধতাপ, কোনো অসুবিধা নেই। এই দুটো সমষ্ণ প্রক্রিয়া, টেম্পারেচার এটা T1 এটা T2। এখন এই সমষ্ণ প্রক্রিয়ায় কোনটা তাপ গ্রহণ আর বর্জন করবে? তুমি এখানে দেখো, এখান থেকে এদিকে যাচ্ছ মানে তোমার প্রসারণ হচ্ছে। তো যখন প্রসারণ হচ্ছে তখন উষ্ণতা কমছে, ফলে উষ্ণতা একই বজায় রাখার জন্য তোমাকে কি করতে হচ্ছে? তোমাকে তাপ গ্রহণ করতে হচ্ছে। তাহলে এখানে হলো প্লাস কি? প্লাস Q2। T2-র জন্য আমরা এখানে হিটটাকে Q2 ধরি, তাহলে এখানে গ্রহণ করতে হচ্ছে। আবার এখানে দেখো তোমার হচ্ছে সংকোচন। সংকোচন হলে উষ্ণতা বেড়ে যায়, উষ্ণতা সমান রাখার জন্য তাপ বর্জন করতে হয়। তাহলে এখানে আমাদের কি হলো? -Q1। আর মাঝখানে দুটো হলো রুদ্ধতাপ প্রক্রিয়া। তাহলে কেমন কাজ করছে দেখো, এটা একটা হিট রিজার্ভার, এটা একটা হিট রিজার্ভার। এর টেম্পারেচার T1, এর টেম্পারেচার T2,
T1 greater than T2 হলো। এখন আমরা দেখলাম যে T2 থেকে আমরা Q2 হিট নিয়েছি, তাহলে T2 থেকে আমরা Q2 হিট নিয়েছি, যেখানে T2টা হলো লোয়ার টেম্পারেচার, নিয়ে আমরা Q1 এ কতটা T1 এ বর্জন করছি হিট Q1, তাহলে এটা কার মতো কাজ করছে? হিমায়কের মতো কাজ করছে। মাঝখানে যে ব্যবস্থা সেটাকে আমরা বলবো রেফ্রিজারেটর আর, ঠিক আছে। আর এখানে আমাদের বাইরে থেকে ওয়ার্ক ডান প্রোভাইড করতে হয় এই কাজটা করার জন্য, বোঝা গেল? তাহলে বোঝা যাচ্ছে, এবং এখানে সমস্ত প্রক্রিয়াগুলো রিভার্সিবল হয়, তাই এই হিমায়কটা হবে রিভার্সিবল হিমায়ক। তাহলে এটাকে আমরা কি বলবো? রিভার্সিবল কার্নো হিমায়ক, প্রত্যাবর্তক কার্নো হিমায়ক হলো। এবারে আসি, আগের মতো প্রশ্ন করে দিল যে কার্নো ইঞ্জিন আর হিমায়ককে কি পারস্পর রূপান্তর করা যাবে? যেমন নর্মাল ইঞ্জিন হিমায়ককে পারস্পরিক রূপান্তর করা যাচ্ছিল, সিমিলার এখানেও যেহেতু প্রসেসগুলো রিভার্সিবল এবং একটা আরেকটার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে দিলে, মানে ঘুরিয়ে দিলে কার্নো হিমায়ক ইঞ্জিনে রূপান্তরিত হয়ে যাওয়া সম্ভব। কিন্তু বাস্তবে কি পসিবল? বাস্তবে পসিবল নয়, কারণ বাস্তবে কোনো প্রক্রিয়ায় রিভার্সিবল হয় না, সেই জন্য বাস্তবে পসিবল নয়। একই জিনিস বলতে হবে। তারপরে আমরা কার্নো হিমায়ক আর পারস্পরিক রূপান্তর তো দেখে নিলাম, দেন আমরা চলে যাচ্ছি কার্নো হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক। যেমন আমরা কার্নো হিট ইঞ্জিনের ক্রিয়া গুণাঙ্ক বের করেছি, হিট ইঞ্জিনের কর্মদক্ষতা বের করেছি, সিমিলার কার্নো হিমায়কেরও ক্রিয়া গুণাঙ্ক বের করতে হবে। ক্রিয়া গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সকে ই দিয়ে লেখা হয় আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট হলো। তো ইনপুটটা কত? ইনপুট হলো যতটা ওয়ার্ক ডান দিতে হলো, আউটপুট হলো কতটা তাপ নিষ্কাশন করছো Q2, ঠিক আছে। আবার আমরা জানি এখান থেকে যে ডাব্লুটা কি হয়, এখানে থেকে শক্তি নিত্যতা সূত্র ইউজ করলে হচ্ছে Q2 প্লাস ডাব্লু ইকুয়ালস টু হয় Q1, Q2 plus W equals to Q1, that means W equals to Q1 minus Q2। চলো ওখানে বসিয়ে দিই, ডাব্লুর জায়গাতে আমরা বসিয়ে দেবো Q1 minus Q2, ওপরে থাকবে Q2। এখন এটা হয়ে গেল কার্নো ইঞ্জিনের ক্রিয়া গুণাঙ্ক। এখন এটাকে আমরা কি করছি? উভয় পক্ষে Q2 দিয়ে ভাগ করছি, তাহলে উপরে হলো 1, নিচে হয়ে গেল Q1 minus Q2, Q1 by Q2 minus 1। এটা এসে গেল আমাদের কার্নো ইঞ্জিনের ক্রিয়া গুণাঙ্কের ফর্মুলা। এখন আমরা আবার ওই চারটে রিভার্সিবল প্রসেস, দুটো অ্যাডিওবেটিক দুটো আইসোথর্মাল দেখে আমরা সেখান থেকে এর ভ্যালুগুলো Q1 Q2টা কত হয় দেখব। তো দেখো প্রথমে তাপ কোথায় বর্জন করেছে? তাপ বর্জন করেছে এটাতে, তাহলে বর্জিত তাপ হলো -Q1। সেই -Q আমি এখানেই করছি, -Q1 এর ফর্মুলা কি হবে? আমরা জানি RT1 ln কোথায় কোথায় বি থেকে সিতে যাচ্ছ, এতে যাচ্ছ, তাহলে VA/VB, এটা একটা আমরা পেলাম। আবার গৃহীত তাপ প্লাস Q2 কত হবে? RT2 যাচ্ছ ডি থেকে সিতে, তাহলে ln C/D হয়ে গেল। এখন এই দুটোর ক্ষেত্রে এখানে মাইনাস আমি যদি উভয় পক্ষে গুণ করে দিই, তাহলে এটা উল্টে গেল, অর্থাৎ আসলো RT1 ln VB/VA। এখন আবার রুদ্ধতাপ প্রক্রিয়া দুটো দেখলে আমরা পেয়ে যাব কি? রুদ্ধতাপ প্রক্রিয়া দুটো দেখলে আমরা পেয়ে যাব যে, আচ্ছা প্রথমে আমাদের Q1/Q2 করতে হবে, এখান থেকে Q1/Q2 করতে হবে। তাহলে Q1/Q2 যদি আমরা করি, সো আমার আসছে আর কেটে যাচ্ছে, তাহলে আসছে আমার T1/T2, আর আসছে ln VB/VA ডিভাইড বাই ln VC/VD হলো। এখন এই ln এই দুটো যে কোনো উপায়ে আমাদের কাটতে হবে,
কাটলেই আমাদের কাজ হয়ে যাবে। এখন তুমি এটাকে কাটবে কিভাবে, আবার তুমি এই দুটোকে রুদ্ধতাপ দেখো, দেখলে তুমি আবার ওই টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ানের ফর্মুলা ফেলে তুমি প্রমাণ করে দিতে পারবে যে এই দুটো সমান হয়ে যায়, অর্থাৎ ভিবি বাই ভি এ ইকুয়ালস টু ভিসি বাই ভিডি হয়ে যায়, যেটা আমরা একটু আগেই করে দেখালাম। তাহলে এই দুটো তখন কেটে যাবে, এ দুটো কেটে গেলে আমাদের পড়ে থাকবে Q1 Q2 মানে T1 T2। তাহলে ফাইনালি আমরা এখানে যেটা প্রয়োজন ছিল বসিয়ে দেবো, Q1 Q2 মানটা হয়ে যাবে T1 T2 মাইনাস 1। আবার এটাকে তুমি লসাগু করলে হচ্ছে T2 T1 মাইনাস T2 উপরে 1, তাহলে উপরে চলে গেল T2, নিচে চলে আসলো T1 মাইনাস T2। এটা হবে আমাদের ক্রিয়া গুণাঙ্কের মান T2 বাই T1 মাইনাস T2। ঠিক আছে, তো এখানেই আমাদের থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রের চ্যাপ্টার শেষ হয়ে গেল, সম্পূর্ণ থিওরি পড়ানো শেষ হয়ে গেল। এটা থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রের ওয়ান শট ভিডিও দেওয়া হলো। এবারে এখানে দু একটা নিউমেরিক্যাল আমাদের করতে হবে। তো 1 ঘন্টা 30 মিনিট অলরেডি হয়ে গেছে, চলো দেখি এখান থেকে কটা কোশ্চেন আমাদের আছে। এখন একটা, দুটো, তিনটে, চারটে, অনেক কটা কোশ্চেন আছে, চলো। আচ্ছা, এই টোটাল থার্মোডাইনামিক্সে কি কি কোশ্চেন আমাদের আসবে, কারণ আমাদের এবারে বড় কোশ্চেন আসবে, এমসিকিউ তো আসবে না, এবারে আমাদের 1 নম্বর 2 নম্বর এইসব কোশ্চেন আসবে। তাহলে টোটাল থার্মোডাইনামিক্সের যে 1 নম্বর আর 2 নম্বরের কোশ্চেন করতে হবে সেগুলো এখানে রইল। ঠিক আছে, সেগুলো এখানে রইল পরপর। এখন চলো এগুলোর ওপরে আমরা আর একটা দরকার হয় ক্লাস দিয়ে দিই, যেখানে আমরা এই কোশ্চেনগুলোর আলোচনা করব। তো তোমাদের এই পিডিএফটা অলরেডি গিভেন দেওয়া থাকলো, তোমরা পারলে ট্রাই করো, কোশ্চেনগুলো আশা করছি পেরে যাবে, কারণ সব কিছুই পড়ানোর ভিতরেই আছে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো টোটাল আমাদের করতে হবে। তারপরে আমরা এখান থেকে বাকি থাকে আমাদেরকে ট্রাই করতে হবে PYQ প্রিভিয়াস ইয়ার, কিছু হটস করতে হবে, আর প্রবলেম সেট করতে হবে। প্রবলেম সেট থেকে সিলেক্টেড কিছু কোশ্চেন করতে হবে। ঠিক আছে, আরও 2-4টে এক্সট্রা নিউমেরিক্যাল করতে হবে। আর এই কোশ্চেনগুলো তোমাদের গিভেন দেওয়া থাকলো, তোমরা ট্রাই করে দেখো যে তোমরা পারছো কি না, না হলে এগুলো বলে দেওয়া হবে পরের ক্লাসটাতে। তাহলে এইগুলোর উপরে একটা আবার ক্লাস আসবে। ঠিক আছে, তাহলে পুরোটা রেডি হয়ে যাবে ভালোভাবে। এখন আরও কিছু এখানে নিউমেরিক্যাল আছে, হ্যাঁ, এগুলো আমি টুকটুক করে একটু বলে দিই। প্রথমটা খুবই সিম্পল ব্যাপার, বলে দেওয়া আছে রুদ্ধতাপ প্রসারণ হয়েছে, অন্তিম আয়তন বের করো। তার মানে আমাদের রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে আমরা জানি PV গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, তাহলে P1 V1 গামা ইকুয়ালস টু হবে P2 V2 গামা। ঠিক আছে, এখান থেকে আমাদের অন্তিম আয়তন V2 বের করতে হবে। তাহলে V2 হয়ে গেল কত, এখান থেকে V2 ক্যালকুলেট করতে হবে। গামার ভ্যালু তোমার দেওয়া আছে 1.5, তো তুমি কি করবে, P1 বাই P2 নিয়ে চলে আসবে, এদিকে তুমি V2 বাই V1 টু দি পাওয়ার হোল গামা, গামার ভ্যালু 1.5 মানে তুমি 3-এর 2 বসাবে। ঠিক আছে, আর P1 বাই P2 তোমার দেওয়া আছে P1 8 ATM, P2 1 ATM, তাহলে P2 1, এটা হলো 8, আর V2টা আমাদের বের করতে হবে। V1 কত দেওয়া আছে, 1 লিটার, 1 লিটার হলো, গামা মানে হলো 3-এর 2। তো এইটাকে আমরা যদি পাওয়ারে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়াবে, বা আমরা এটা লিখতে পারি, এটাকে আমরা উল্টে দিতে পারি। প্রথমে আমরা চলো উল্টে দিলে কি দাঁড়াচ্ছে, আচ্ছা 8টাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, আর এদিকে তোমার থাকছে V2 টু দি পাওয়ার 3-এর 2 হলো P1 বাই P2 V2 বাই V1, ঠিকই আছে। আচ্ছা,
8 এটিএম আর 1 এটিএম, তাহলে P2টা হলো 1 এটিএম। আচ্ছা এখানটা ভুল হয়েছে, P1টা হলো 8 এটিএম ছিল, ওই জন্য গন্ডগোলটা হচ্ছে। ওপরে হলো তোমার 8 এটিএম, নিচে 1 এটিএম, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। ওকে, তাহলে এবারে আমরা 3 3 কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো 2 ইকুয়ালস টু ভি টু দি পাওয়ার হাফ। এবারে আমরা 2 মাল্টিপ্লাই করলাম পাওয়ারে, তাহলে 2 টু দি পাওয়ার 2 হলো V2, দ্যাট মিনস V2 ইকুয়ালস টু হলো 4 লিটার। উত্তর হবে 4 লিটার। তো এই ধরনের কোশ্চেন আমরা করতে পারবো যেগুলো শিখেছি সেখান থেকে। এই কোশ্চেনটাও একই রকমভাবে তুমি করতে পারবে, এটা তুমি একটু ট্রাই করো, এই কোশ্চেনটা হোমওয়ার্ক রইল। পরে আমরা যাচ্ছি যে এত তাপমাত্রার কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ করে সংনমিত করে তার চাপ প্রাথমিক চাপের 8 গুণ করা হলো, গামা এত হলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে। ঠিক আছে, তাহলে আমাদের টি আর পি চাপ আর তোমার উষ্ণতার সাথে দেওয়া আছে, তাহলে হঠাৎ করে যেহেতু করা হয়েছে, হঠাৎ মানে হয়ে গেল এটা রুদ্ধতাপ। ব্যাস এইটুকু জানলেই করে দিতে পারবে। হঠাৎ মানে হলো রুদ্ধতাপ, কারণ হঠাৎ করে করলে খুব দ্রুত সংগঠিত হয়, সেই জন্য এটা রুদ্ধতাপ প্রক্রিয়া। ধীরে ধীরে হলে সমষ্ণ হতো। তাহলে আমরা কি লিখব, টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এটা ছিল রিলেশন, এইটা হয় কনস্ট্যান্ট। এখন এখানে দুটোর জন্য বসাবো, বসিয়ে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে আমরা কি বসাবো, T1 গামা P1 1 মাইনাস গামা, T2 গামা P2 1 মাইনাস গামা। ওকে, দ্যাট মিনস আমরা গামার ভ্যালু তো 1.5 মানে 3 এর 2, তাহলে T1 T2 দি পাওয়ার গামা বা 3 এর 2, আর এখানে হলো P2 বাই P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। 1 মাইনাস গামা মানে হলো তোমার 1 মাইনাস 3 এর 2, তার মানে মাইনাস হাফ হয়ে গেল। সো P2 বাই P1 মাইনাস হাফ। এখানে হলো কত, T1 T2 3 এর 2, তো পাওয়ারের হাফগুলো কাটলো। এখন T1 T2টা কত, প্রথমে হচ্ছে 27 ডিগ্রি হলো T1, তাকে কেলভিন করলে হয় 273 প্লাস 27, দ্যাট মিনস 300 কেলভিন। আর T2 আমার বের করতে বলেছে। P1 P2 কত, প্রাথমিক চাপের 8 গুণ, তাহলে P1টা হলো, তাহলে P2 বাই P1 হবে 8 গুণ, তাহলে 8 টু দি পাওয়ার মাইনাস হাফ। এখানে হলো আমাদের T1টা হলো 300 বাই T2 টু দি পাওয়ার 3 এর 2। ঠিক আছে, তো প্রথমেই আমরা পাওয়ারটাকে চলো হাফগুলোকে কেটে দিই, তাহলে থাকলো এখানে 3, এখানে থাকলো 3, আর ওদিকে থাকলো তোমার -1, 8 টু দি পাওয়ার -1। এইবার এখানে 3 পাওয়ারটা তোলার জন্য 1/3 দিয়ে গুণ করা হলো, তাহলে 100 বাই T2 দি পাওয়ার 1/3, আর এখানে হয়ে গেল -1/3, তাই তো, -1 তোমার 8 টু দি পাওয়ার -1/3। এখন উল্টে দেবো, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হলো T2 বাই 300 1/3 ইকুয়ালস টু হয়ে গেল 8 টু দি পাওয়ার 1/3, তাই না। T2 বাই 300, হ্যাঁ T2 বাই 300 এবারে আমরা করব কি, এবার এখান থেকে T2 ভ্যালু বের করতে হবে, T2 ভ্যালু বের করলে উত্তর বেরিয়ে যাচ্ছে। তাহলে ও আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে হাফ হাফ কেটে গেল, -1 ছিল, 1/3 দিয়ে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এখানে আমরা 1 হয়ে যাচ্ছে, ওটা 1/3, 1 তো আমরা করব না, এখানে 3তেই রাখবো। ঠিক আছে দাঁড়াও, এইখানটাতে ভুলটা হচ্ছে, আমরা এখানে পাওয়ার 3 আছে, 3টাকে পাওয়ার 3 রেখে দিচ্ছি, আর এখানে আমাদের -1 আসছে, -1 আসছে।
এবারে আমরা -1 মানে 1 এর 8, এবারে বোথ সাইডকে উল্টে দিলাম, তাহলে কি দাঁড়ালো, এখানে পাওয়ার এসে গেল 3 আর এখানে পাওয়ার এসে গেল শুধু 8। 8 মানে হলো 2 টু দি পাওয়ার 3, তাহলে এখানে আমরা লিখব 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3। এবারে দেখো পাওয়ার 3 3 কাটলো, তাহলে আসলো T2 ইকুয়ালস টু 2 ইন্টু 300, দ্যাট মিনস 600 কেলভিন। 600 কেলভিন মানে কত টেম্পারেচার হয়? 600 কেলভিন মানে হচ্ছে টেম্পারেচার 600 কেলভিন। আগে ছিল কত? আগে ছিল 300 কেলভিন, এখন হয়ে গেল 600 কেলভিন। কতটা বৃদ্ধি হয়েছে? 300 কেলভিন বৃদ্ধি হয়েছে। 300 কেলভিন মানে হচ্ছে কারে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বৃদ্ধি হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবারে আমাদের একটা লেখচিত্র আছে, এখানে কার্যের মান বের করতে হবে। ওকে, তো এই লেখচিত্র থেকে কার্য বের করার সময় আমাদের খেয়াল রাখতে হবে এটা একটা আবর্ত প্রক্রিয়া দেওয়া আছে, তাই না? এটা একটা তোমার এই লেখচিত্রে কার্য বের করার ক্ষেত্রে দেখো লেখচিত্রটা পিটি, যদি এটা পিভি লেখচিত্র হতো তাহলে খুব ইজিলি এখান থেকে আমরা বের করে দিতে পারতাম। যদি এটা পিটি লেখচিত্র তাহলে বের করার জন্য আমাদের কার্নোট চক্রের বিভিন্ন ইকুয়েশন কাজে লাগাতে হবে, কতটা গ্রহণ করেছে কতটা বর্জন করেছে তাপ, সেগুলো দেখতে হবে, দেখে এটা করতে হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা তাহলে আমরা যেটা আমাদের হর্স পিআইকিউ সেকশানে থাকবে সেখানে করানো হবে। এটা একটু বেশি টাইম লাগবে এখন করতে গেলে। ঠিক আছে, ট্রাই করো। এরপরে চলো, আমাদের একটা কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা দেওয়া আছে 500 কেলভিন, তা গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 300 কেলভিন। তাহলে পরিবেশের উষ্ণতা, উৎসের উষ্ণতা কমে 400 কেলভিন হলে কর্মদক্ষতার কত পরিবর্তন হবে? এখন কর্মদক্ষতা প্রথমে এটা 1 আছে, সেটার ভ্যালু কত হবে? আমাদের ফর্মুলা জানি কার্নো ইঞ্জিনের T2 মাইনাস T1, তাই না? কার্নো ইঞ্জিনের ফর্মুলা জানি T2 মাইনাস T1, তাহলে আমরা লিখব T2টা কত? T2টা হলো 300 আর T1 কত ছিল? T1 ছিল 500। তাহলে দাঁড়াচ্ছে 5-এর 3, 5 মাইনাস 3, তাহলে 2-এর 5, 2-এর 5 দাঁড়াচ্ছে প্রথমে। দ্বিতীয় ক্ষেত্রে এটা 2 কত হবে? এটা 2 হবে একই রকম 1 মাইনাস T2 T1। তো T2 T1টা কত হবে? T2টা হবে 1 মাইনাস এখন 300 আর তারপরে সেটা হয়ে গেল 450। তাহলে এটা কত হলো? 15 দুগুণে 30, 2-এর 3, 2-এর 3 মানে হলো 3 মাইনাস 2, 1-এর 3, তাহলে আসলো 1-এর 3। এখন কর্মদক্ষতার আনুপাতিক কতটা পরিবর্তন হয়েছে বা শতকরা কত পরিবর্তন হয়েছে? তো প্রথমে ছিল ইটা 1, পরিবর্তন হয়েছে ইটা 2 মাইনাস ইটা 1 ইন্টু 100%, শতকরা পরিবর্তন বেরিয়ে গেল। এখন ইটা 2 মাইনাস ইটা 1 হলো 1-এর 3 মাইনাস 2-এর 5 বাই আগে ছিল 2-এর 5 ইন্টু 100%। তাহলে করো, দাঁড়াচ্ছে 5 মাইনাস 6, তাহলে হলো 5 মাইনাস 6 মাইনাস 1-এর 5, তো নিচের 5 5 কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে কত? মাইনাস 1-এর 5 ইন্টু 5-এর 2, তো 5 5 কাটলো, মাইনাস হাফ দাঁড়ালো। না এই ক্যালকুলেশনে ভুল হলো কি দেখে নি একবার, চলো। 2-এর 5, তো লসাগুটা তোমার হলো আচ্ছা দেখো, আমরা যদি এটাকে এভাবে ভাগ করি তো 1-এর 3 ইন্টু 2-এর 5, তার মানে 5-এর 2 উল্টে গেল, আর এখানে হচ্ছে মাইনাস 1 ইন্টু 100%। এখন দাঁড়ালো কত? 5-এর 6 মাইনাস 1, তার মানে হলো 5-এর 5 মাইনাস 6, তাহলে 1-এর 6 ইন্টু 100%, তাহলে দাঁড়ালো মাইনাস 1-এর 6 ইন্টু
100%। দ্যাট মিনস 6 দিয়ে ভাগ করলে হয়, 6 6 40, 6 6 36, 6.66। তাহলে প্রথমে হলো 6 1 6, তারপরে হলো 6 36, আবার 6 আবার 6 এত পার্সেন্ট। এটা মাইনাস, এর কথার অর্থ হলো যে কর্মদক্ষতা কি হবে, কমে যাবে, কর্মদক্ষতা কমে যাবে। ঠিক আছে, কোশ্চেন কি ছিল, কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 500, তাপগ্রাহকের তাপমাত্রা 300, এখন উৎসের তাপমাত্রা কমে 450 হলো, তাহলে কর্মদক্ষতার কত পরিবর্তন হয়েছে শতকরা। এটা আবার একই অঙ্ক আছে কর্মদক্ষতা দিয়ে, সেই তোমার কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা দিয়ে, এটা তোমরা ট্রাই করো। একই রকম এক্ষুনি যেটা করে দিলাম তার সিমিলার অঙ্ক। তারপরে চলো আমরা একটা আবর্ত পদ্ধতিতে কৃতকার্য বের করতে চলে এসেছি গ্রাফ থেকে। তো গ্রাফ ক্ষেত্রে কৃতকার্য বের করার সময় যদি পিভি লেখচিত্র থাকে খুব ইজি, তার আমরা এরিয়া বের করলেই বেরিয়ে যাবে। তখন এরিয়া হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হলো এখান থেকে এইটুকু, এখন এখান থেকে এইটুকু হলো ভি থেকে 3ভিতে গেল, তার মানে হলো আমাদের 3v মাইনাস ভি হলো ভূমি, আর উচ্চতা কত হলো, আমরা গেলাম পি থেকে 4p, তাহলে 4p মাইনাস পি গেলাম। ঠিক আছে, দ্যাট মিনস আমরা পেলাম হাফ ইন্টু 2v ইন্টু 3p, এটা পেলাম। তাহলে আমরা পেলাম 3vp পেলাম আমরা এরিয়া। এখন এই 3vp যে এরিয়া পেলাম, এটা তুমি খেয়াল করো তীর চিহ্নগুলো এদিকে আছে, তীর চিহ্ন আছে এদিকে, তীর চিহ্ন আছে এদিকে, দ্যাট মিনস অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমরা যে কৃতকার্য পাবো, সরি ক্লকওয়াইজই তো যাচ্ছে, সরি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হলে কৃতকার্যটা কি হবে, পজিটিভ হবে। তাহলে কৃতকার্যটা আমরা পাবো পজিটিভ। হলো, পিভি লেখচিত্রে আমরা পড়েছি ক্লকওয়াইজ হলে কৃতকার্যটা পজিটিভ হয়। আবার একই রকম গ্রাফ থেকে আরেকটা কোশ্চেন আছে। ঠিক আছে, একই রকম ভাবে তোমার এই পিভি লেখচিত্র থেকে বের করতে হবে কৃতকার্য। তাহলে এটা তোমরা ট্রাই করো। আর কি আছে, ব্যাস শেষ। এবারে আমরা চলো বলে দিই অগ্নিপক্ষের, আমরা যে লাইভ ক্লাসগুলো এখন দিচ্ছি এটা অগ্নিপক্ষ ফ্রি ব্যাচ হিসেবে বলা হচ্ছে, কিন্তু অগ্নিপক্ষের আমাদের পেড ব্যাচ আছে পিসিএমবি এবং পিসিএমসি। যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আছে তাদের জন্য 1499, এবং যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার সায়েন্স আছে তাদেরও 1499। তো পার্থক্য হলো কিছু কিছু স্টুডেন্টদের দেখবো আমরা যে বায়োলজি থাকে, কারো ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার কারণে তারা বায়োলজি বাদ দিয়ে কম্পিউটার সায়েন্স নিয়েছে। তো যে যেই ফরম্যাটে আছো সেই ফরম্যাটে ব্যাচ পারচেস করতে পারো, দাম মাত্র 1499। কন্টিনিউ ক্লাস চলছে আমাদের পিসিএমবি এবং পিসিএমসি অগ্নিপক্ষ 1.0 ব্যাচে। তোমরা যারা এনরোল করতে চাও, জয়েন করতে চাও, দ্রুত জয়েন করে ফেলো, কারণ হাতে আর খুব অল্প টাইম আছে, 2-3 মাস পরেই কিন্তু তোমাদের সেমিস্টার 2 এর পরীক্ষা। আগের বারের মতো ফাঁকি দিও না, লাস্ট টাইমে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারো এনরোল করার চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ। চলো আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে।